স্বাগতম সবাইকে। আজকের মাধ্যমে আমরা সেট অফ ফাংশন অধ্যায়টি একদম শেষ করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, দেখো, এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x-3 হলে, ঠিক আছে, এটা একটা ফাংশন দেওয়া আছে। ঠিক আছে, এই ফাংশনের ক্ষেত্রে আমরা এফ অফ -2, এফ অফ 2, এফ অফ 1/2, ঠিক আছে, বা হাফ নির্ণয় করব। মানে এক্সের জায়গায় তুমি এই মানগুলো বসিয়ে দিয়ে ডান পক্ষের মান বের করো। ঠিক আছে, মানে এগুলো সহজ, কিন্তু ক্যালকুলেশন যারা পারো না তাদের জন্য কিন্তু কঠিন। ঠিক আছে, মানে যোগ বিয়োগ লসাগু, ঠিক আছে, এগুলো যারা পারো না তাদের জন্য কিন্তু কঠিন এগুলো। দেখো, সুতরাং এটা মানে প্রথমে আমরা কি বের করেছি দেখো তো। আচ্ছা, আমরা মনে হয় একসঙ্গে করে ফেলেছি। দেখো তো এটা কিভাবে করেছি। এফ অফ এক্স, এটা একটা কাজ করেছি, বলো, সুন্দর করে লেখা উচিত ছিল না? আচ্ছা, তোমরা একটা কাজ করো। আমরা কি করেছি, এখানে আমরা একসঙ্গে করে ফেলেছি। ঠিক আছে, দেখো, তোমরা একটা কাজ করবে, মানে এখানে এটা উঠিয়ে একবার এটা উঠাবে। ঠিক আছে, একবার এটা উঠিয়ে এফ অফ -1, মানে এক্সের জায়গায় -1 বসাবে, তারপর ক্যালকুলেশন করবে, তোমরা -7 পাবে। আবার এক্সের মান আবার 2 বসাবে, ডান পক্ষে ক্যালকুলেশন করবে, আবার কিন্তু 23 পাবে। আবার এফ অফ হাফ, মানে এক্সের জায়গায় হাফ বসাবে, ক্যালকুলেশন করবে, কত পাবে? -7/16, তাই না? এটা পাবে। আচ্ছা, তোমাদেরকে একটু বোঝাই। ঠিক আছে, এটা এটা একটু আমার স্লাইড বানাতে গেলে একটু মানে হিবিজিবি করে বানিয়ে ফেলেছি। ঠিক আছে, দেখো, মানে কি বলে, মানে এই যে এইটা করে দেওয়া আছে এখানে। ঠিক আছে, এই যে এইটা করে দেওয়া আছে, এগুলো করে দেয়নি। ঠিক আছে, দেখো, এফ অফ হাফ, তাই না, মানে সরাসরি করে দিয়েছি। এটা একটা কাজ করেছি, তুমি বলো, মানে তোমরা হয়তো বুঝতে পারছো না স্লাইডটি, কিন্তু তোমাদেরকে ক্লু দিয়ে দিই যে এখানে এক্সের এক এক মান বসাবে। এই যে -1 বসাবে, একবার ক্যালকুলেশন করবে, আবার 2 বসাবে, আবার ক্যালকুলেশন করবে, আবার হাফ বসাবে, আবার ক্যালকুলেশন করবে, তাহলেই হয়ে যাবে। তোমরা কিন্তু নিম্নের অ্যান্সারগুলো আই হোপ পাবে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা কিন্তু মানে ক্যালকুলেশন করে বের করবে। আচ্ছা, এই যে এই অংশে যেহেতু একটু হিবিজিবি করে কি যেন লেখা আছে, লসাগুটা বুঝিয়ে দিই অন্তত। লসাগুটা তো বুঝিয়ে দিতে পারি, তাই না? দেখো, এইখানে 1/16, 5/2, -3 আছে, তাই না? দেখো, এখানে 16টা নিয়েছি আমরা, হরে 16 নিয়েছি, লসাগু করেছি। ঠিক আছে, এখন 16 আর 16 কাটা গেলে 1 থাকে, একটা ওই একের সঙ্গে দেখো এই যে গুণ করে এই যে 1 লিখেছি। ঠিক আছে, 16 আর 2 কাটা দিলে কত হয় বলো তো? 8 দুগুণে 16 হয়, তাই না? 8 থাকে, ওই 8টা 5-এর সঙ্গে গুণ হবে, লবের সঙ্গে, 5 8 40। এই যে দেখো 40 লিখেছি, কিন্তু মাঝে যেহেতু প্লাস চিহ্ন ছিল তাই প্লাস চিহ্নটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আবার দেখো 3-এর নিচে কিছুই নেই, তার মানে কি, তুমি যদি ভাগ করে দাও 3 দ্বারা, মানে 3-এর নিচে কি আছে? কিছু নেই, মানে 1 আছে, তাই না? এখন 16কে 1 দ্বারা ভাগ করলে কিন্তু 1ই হয়, সরি 16ই হয়। ঠিক আছে, মানে 16কে 1 দ্বারা ভাগ করলে 16ই হয়। এখন 16 যে থাকলো, ওই 16টা এই 3-এর সঙ্গে গুণ হবে। 3 × 16 কত হয় জানো? 48। ঠিক আছে, যেহেতু মাইনাস চিহ্নটা ছিল আমরা মাইনাস চিহ্ন বসিয়ে দিয়েছি। এখন তুমি যোগ বিয়োগ করো। ঠিক আছে, 41 থেকে -48 বিয়োগ করো, মানে 41 থেকে 48কে বিয়োগ করো, -7 পাবে। আর 16কে, মানে 16টা হরে ওইভাবেই থাকবে, কারণ আর কাটাকাটি করা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এফ অফ 1/2 এর মান। ঠিক আছে, আর এফ অফ তোমার -1, এফ অফ 2, ঠিক আছে, এগুলো তোমরা নিজেরা বের করে নেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো, আরও প্রশ্ন আছে, অনেক মানে প্রচুর প্রশ্ন সমাধান করবো। দেখো, এইটা একটা অন্যয়। অন্যয় কি, ফাংশন কি, এগুলো আমি বুঝিয়ে দিয়েছি, ডোমেন রেঞ্জও বুঝিয়ে দিয়েছি। এখন শুধু ধাপে ধাপে একদম মানে ঠাস ঠাস শেষ করে ফেলবো। ঠিক আছে, দেখো, ডোমেন ও রেঞ্জ আশা করি বলতে হবে না, কারণ প্রতিটি জোড়ার প্রথম উপাদানগুলো নিয়ে তুমি একটা সেট বানাও, সেই সেটকে বলা হয় ডোমেনের সেট। আর দ্বিতীয় উপাদানগুলোর সেটগুলোকে নিয়ে তুমি একটা সেট মানে দ্বিতীয় উপাদানগুলোর সদস্যগুলো নিয়ে, তৃতীয় উপাদানগুলো নিয়ে একটি সেট বানাও, সেটা হবে রেঞ্জের সেট। অর্থাৎ 2 2, মানে একাধিক একই রকম সংখ্যা একবার লিখবো, 2 3 4, এরা হচ্ছে ডোমেন। এই যে দেখো ডোমেন, তারপর 1 2 5, ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জ, মানে এরা হচ্ছে রেঞ্জের সেট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। একটু বাংলা লিখে নেবে, মানে এই যে এভাবে একটু বাংলা বয়ান লিখে নেবে। ঠিক আছে, মানে বয়ান লিখে নেবে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে স্টাইলিশভাবে লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, এ একটা সেট, তারপর আর একটা অন্যয় দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেনও রেঞ্জ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, ওই জাগের মতো। দেখো, যেটা দেওয়া আছে উঠিয়েছি, এই যে এটা। ঠিক আছে, এবং শর্তটা দেওয়া আছে, এই যে দেখো y সমান x+1, এই যে দেখো লিখেছি। এখন প্রত্যেক x এলিমেন্ট a এর জন্য x এলিমেন্ট a এর জন্য y সমান x+1 বের করি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই যে এই শর্তগুলো কিন্তু পূরণ করতে হবে, এই শর্তগুলো, আবার এই যে এইটা, ঠিক আছে, অবশ্যই পূরণ করতে হবে, না হলে কিন্তু মানে অন্যয় হবে না। ঠিক আছে, অর্থাৎ
অর্থাৎ এক্স ও ওয়াই এদের দুজনকেই এ সেটের সদস্য হতে হবে, অর্থাৎ এই যে এ সেটের ভেতর থেকেই আসতে হবে, এই উপাদানগুলোই হতে হবে এ সেটের ভেতরে যারা আছে। ঠিক আছে, দেখো এই যে দেখো বক্সের ভেতরে আমরা মান লিখেছি এক্সের, মানে এই এ সেটের প্রতিটি উপাদানের জন্য আমরা এক্সের মান বসিয়েছি। যদি এক্স সমান 0 হয় তার মানে ওয়াই সমান 1 হয়। 0 যোগ 1 মানে কি 1। এক্স সমান 1 হলে 1 যোগ 1 মানে কি 2। এই যে দেখো 1 আর নিচে 2। যদি এক্স সমান 2 হয় তার মানে 2 প্লাস 1 মানে কি 3, তাই না? দেখো এক্স সমান 2 হলে ওয়াইয়ের মান 3, আবার এক্স সমান 3 হলে 3 প্লাস 1 মানে কি 4, অর্থাৎ 3 প্লাস 1 মানে হচ্ছে 4, অর্থাৎ দেখো 3 নিচে 4 লিখেছি, অর্থাৎ 3,4। কিন্তু এখন আমাদের দেখতে হবে শর্তগুলো মানে নাকি, ঠিক আছে, না হলে কিন্তু কাজ হবে না। দেখো যেহেতু 4 নট এলিমেন্ট এ, কাজেই 3,4 এই জোড়াটা আর এর ভেতরে থাকতে পারবে না বা হবে না, আর এর উপাদান হবে না। এই চিহ্নটাকে কি বলে বলো তো? নট এলিমেন্ট বা উপাদান নয় এমন চিহ্ন। সুতরাং এই জোড়াটা বাদে বাকি যে জোড়াগুলো আছে তারা হবে আমাদের সদস্য বা ক্রমজোড় এই অন্বয়ের। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তুমি এখন দেখো এই যে ওয়াইয়ের যতগুলো মান পেয়েছি, ঠিক আছে, একমাত্র এই 4 বাদে 1 2 3 কিন্তু এই যে এ সেটের ভেতরে আছে। ঠিক আছে, এটা কিন্তু মেনে চলেছে, তাই আমরা এদেরকেও নেব। আর এক্সের উপাদানগুলো তো আগে থেকেই মানে এর ভেতর থেকেই নিয়েছি, তাই না? এটা তো দেখতেও হবে না। ঠিক আছে, আর তুমি দেখো এই শর্তটাও কিন্তু পূরণ করবেই। ঠিক আছে, এই শর্তটা পূরণ করবেই। যখন এক্সের সঙ্গে ওয়াই যোগ, এক্সের সঙ্গে 1 যোগ করে দেখো ওয়াইয়ের মান পাবে। এক্স সমান 0, 0 যোগ 1 মানে কি 1। এক্স সমান 1, 1 যোগ 1 মানে কি 2। এই যে দেখো এক্স যখন 1 ওয়াই সমান 2 পেয়েছি। আবার দেখো এক্স সমান 2 হলে 2 প্লাস 1 মানে 3, তাই না? দেখো এক্স প্লাস 1 করলে 3 পাচ্ছি, মানে ওয়াই পাচ্ছি। মানে এখানে ওয়াই কোনগুলো বলো তো? ওয়াই হচ্ছে 1 2 3 4 এগুলো। ঠিক আছে, কিন্তু দেখো 3 আর 4 যোগ করলে কিন্তু 7 হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু ওয়াইয়ের সমান না, মানে 7 কি 4-এর সমান তুমি বলো? এটা তো এমনিতেই হবে না, কারণ 4 মানে এ সেটের সদস্য নয়। এই যে দেখো ওয়াই নট এলিমেন্ট এ, মানে এখানে ওয়াই এলিমেন্ট এ হওয়ার কথা বলেছে, কিন্তু ওয়াই নট এলিমেন্ট এ হয়ে গেছে, অর্থাৎ 4টা মানে 4 এ সেটের সদস্য নয়। তাহলে তো এমনিতেই হবে না, এই জোড়াটা তো এমনিতেই বাদ যাবে, তাই না? আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ আমাদের নির্ণেয় তোমার অন্যটি হবে এইটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আর ডোমেন রেঞ্জ তো বের করতে পারবে, তাই না? 0 1 2 এরা হচ্ছে ডোমেন, আর 1 2 3 এরা হচ্ছে কি রেঞ্জ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার একটু জটিল জটিল অঙ্ক সমাধান করব। ঠিক আছে, এবার একটু জটিল অঙ্ক সমাধান করব। দেখো এবার একটু জটিল অঙ্ক সমাধান করব। ঠিক আছে, দেখো এখানে একটু দেখো কী যেন হয়েছে এডিট করার সময়। ঠিক আছে, মানে ঢেকে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো এটা তোমরা একটু নিজেরা ক্যালকুলেশন করবে। ঠিক আছে, দেখো এফ অফ ওয়াই একটা ফাংশন দেওয়া আছে। ঠিক আছে, দেখো ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে ওয়াই আছে। ঠিক আছে, ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। ঠিক আছে, এই যে দেখো এই যে এখানে সুন্দর করে লেখা আছে, ওইখানে একটু মুছে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। মানে আমাদের কি করতে হবে জানো? এই এই যে এই মূল ফাংশনটা দিয়ে আমাদেরকে এফ অফ 1/y বের করতে হবে এবং এফ অফ 1 মাইনাস ওয়াই বের করতে হবে। যদি এইটার সমান যা আসে এইটার সমান তাইও আসে, মানে দুই পক্ষের মান যদি সমান আসে, তাহলে আমরা বলতে পারবো যে এইটা সমান এইটা। ঠিক আছে, মানে এই পক্ষ সমান এই পক্ষ আনতে হবে। একবার আমরা এইটা বের করব, যা আসবে যদি এইটা বের করার ফলেও তাই আসে, তাহলে আমরা বলতে পারবো যে এটা সমান এটা দেখানো হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো খুব সহজ সহজ অঙ্ক, ক্যালকুলেশনের অঙ্ক তো, মানে এগুলো সহজ অঙ্ক কিন্তু ক্যালকুলেশন করতে হয় প্রচুর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো আমাদের মূল ফাংশনটা ছিল এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। এখন তুমি এই ওয়াইয়ের জায়গায়, মানে ব্র্যাকেটের ভেতরে ওয়াইয়ের জায়গায় 1/y বসাও। এই যে দেখো 1/y। ঠিক আছে, মানে এইটা বের করতে বলেছে, এটা তো ফাংশন, মানে এটা একটা তোমাকে রূপ দিয়ে দিয়েছে, এটাকে কেন্দ্র করে তুমি মানে এই গঠনটাকে ব্যবহার করে শুধু এই যে ভেতরের জিনিসটা পরিবর্তন করে তুমি মান বের করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো তার মানে কি ওয়াইয়ের জায়গায় এই যে 1/y, আবার দেখো 1/y, এইভাবে হবে কিন্তু, তাই না? অর্থাৎ দেখো জটিল হয়ে যাচ্ছে, তাই না? মানে সমীকরণটা মানে গঠনটা জটিল হয়ে গেল, তাই না? আগে কত সুন্দর ছিল ছোট, এখন এত বড় হয়ে গেল। ভয় পাও না। ঠিক আছে, দেখো আমরা সমাধান করব। আসলে এখানে কিন্তু সরাসরি করা আছে। ঠিক আছে, এই যেগুলো মানে সরাসরি করা আছে। ঠিক আছে, এগুলো সরাসরি করা আছে, এখানে একটু ভেঙে করা নেই। ঠিক আছে, আমি তোমাকে দেখো তোমরা একটু মানে কি করে মানে তোমরা একটু ওয়েট করো। ঠিক আছে, আমি এখানে সাইডে মানে
এগুলোকে কিভাবে ক্যালকুলেশন করলাম, কীভাবে ভাঙলাম এখানে লিখে দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? আমি এটা মানে গাইড থেকে সরাসরি উঠিয়েছি, ঠিক আছে? তোমরা একটু অপেক্ষা করো, ঠিক আছে? আচ্ছা, আমি মানে বিস্তৃতিটা এইখানে লিখে দিয়েছি, ঠিক আছে? মানে এখানে যাতে তোমরা সহজে বুঝতে পারো, ঠিক আছে? দেখো, প্রথমে আমরা কি করেছি, এখানে এফ অফ 1/y অর্থাৎ ওয়াই এর জায়গায় 1/y মানে বসিয়ে দিয়েছি, যেখানে যেখানে ওয়াই ছিল, ঠিক আছে? এই যে দেখো, যেখানে যেখানে ওয়াই ছিল সেখানে 1/y বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন তুমি একটু ঘন করে দেখো, দেখো হোল মানে হোল, তাই না? মানে ব্র্যাকেটের উপরে কিউব, তাই না? হোল কিউব, তাই না? এখন হোল কিউব মানে হচ্ছে ওয়ানের উপরও কিউব হবে, ওয়াইয়ের উপরও কিউব হবে, ঠিক আছে? একইভাবে ওয়ানের উপরও বর্গ হবে, ওয়াইয়ের উপরও বর্গ হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। দেখো, এই যে 3 দেখতে পাচ্ছ, ঠিক আছে? 3টা কিন্তু ব্র্যাকেটের বাইরে, ঠিক আছে? মানে আগে আমার কথা শোনো, দেখতে থাকো, আমি যেখানে যেখানে বোঝাবো সেখানে সেখানে বুঝবে, ঠিক আছে? তাড়াহুড়ো করো না। দেখো, এই অংশটুকুকে কি করেছি, কিভাবে করলাম, এই অংশটুকু কিভাবে আনলাম, এই যে মানে এই অংশটুকুকে কিভাবে আনলাম, ঠিক আছে? মানে এটা তো আমরা এই যে ওয়াই বসিয়েছি ওয়াইয়ের জায়গায়, তাই না? এটাকে ক্যালকুলেশন করলে তুমি এই যে এইটা পাবে, ঠিক আছে? লবে উপরের অংশে সরলীকরণ করেছি, ঠিক আছে? 1/কিউব পাবে, এই যে দেখো, মানে দুটোর উপরই কিউব হবে, ওয়ানের উপর কিউব দিলেও চলে, না দিলেও চলে, -3, ঠিক আছে? দেখো, ব্র্যাকেটের কাজ আগে করে আমরা 3কে লবে গুণ করে দেবো। দেখো, 3/y² হয়েছে, ওয়ানের উপর কিছু নেই, মানে ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হয়, ওয়াইয়ের উপর স্কোয়ার দিলেও স্কোয়ারই হয়, ওয়াই² হয়, কিন্তু এই 3টা লবের সঙ্গে গিয়ে গুণ হয়ে যাবে, এই যে দেখো 3/y² হয়ে গেছে, ঠিক আছে? এবং +1টা আগেই ছিল, এই যে +1, ঠিক আছে? এখন আমরা কি করেছি, মানে এই যে এইটা কিভাবে আসলো, এইটা কিভাবে আসলো, ঠিক আছে? মানে এইটা কিভাবে আসলো, এই অংশটা দেখো, এখানে আমরা লসাগু করেছি, ঠিক আছে? দেখো, y³ y² আর 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, এদের লসাগু যদি করি তাহলে কত আসে জানো? y³ আসে, ঠিক আছে? লসাগু করলে y³ হয়, ঠিক আছে? এখন দেখো, y³ আর y³ কাটা, ফলে উপরে থাকে 1, ওই 1-এর সঙ্গে 1 গুণ করলাম, তার মানে কি 1, মাইনাস আছে মাইনাস দিলাম, y³ ভাগ y² করলে কত হয় জানো? y হয়, ঠিক আছে? মানে y হয়, যেহেতু মাইনাস আছে মাইনাসটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর উপরে 3 আছে না, ওই 3-র সঙ্গে যে y থাকে ওই y-টা গুণ করে দিয়েছি, 3y। এখন y³ এবং y³ y² দ্বারা ভাগ করলে y কীভাবে থাকে, আসলে এটা সূচকের নিয়ম, ঠিক আছে? মানে সূচক যখন পড়বো তখন বুঝতে পারবে, আসলে গণিতটা এইরকমই, ঠিক আছে? মানে শুরুতে একটু ভেজাল হয় মানে বুঝতে, ঠিক আছে? শুধু এতটুকু মনে রাখো, y³ y² দ্বারা ভাগ করলে তোমার y থাকে, কিভাবে থাকে, মানে তুমি একটা কাজ করো, ঠিক আছে? তুমি y³ উপরে লিখে নিচে y² দাও ভাগ আকারে, ওই যে ভাগ কীভাবে লেখে, এই যে এইভাবে ভাগ আকারে লেখো, উপরে y³ লেখো, নিচে y² লেখো। এখন উপরে আছে তোমার 3, মানে ওয়াইয়ের উপর মানে সূচক আছে 3, আর নিচে আছে ওয়াইয়ের উপর সূচক 2। এখন যদি ভিত্তি মানে দুটো ওয়াই কিন্তু একই, এখন দুটো ওয়াই যেহেতু একই, ঠিক আছে, আমরা একটা ওয়াই লিখবো এবং দুইটার সূচক কিন্তু বিয়োগ করে দেব, যার সূচক বেশি সেটা থেকে ছোট সূচক বিয়োগ করে দেব, ঠিক আছে? অর্থাৎ সূচক এই যে দেখো, এইটার সূচক 3, এইটার সূচক 2, 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1। এখন y⁴ মানে তো ওয়াই, তাই না? মানে পাওয়ার 1 লিখলেও হয়, না লিখলেও হয়। আসলে আমি এইভাবে কেন বোঝালাম, কারণ সূচক ও লগারিদমীয় ফাংশন, মানে তোমাদের ফাংশনটা নেই সূচকের, মানে সূচক ও লগারিদমীয় যে অধ্যায়টা আছে, ঠিক আছে, লগারিদম, সেই অধ্যায়ে কিন্তু আমি বিস্তারিত বোঝাবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এক কথায় শেষ, y³ y² দ্বারা ভাগ করলে y পাওয়া যায়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। কিভাবে আসলো, মানে দুটি যেহেতু একই রাশি, ঠিক আছে, আমরা একটা রাশি লিখলাম এবং সূচকটা কি করলাম, বড় সূচক থেকে ছোট সূচক বাদ দিয়ে দিলে 1 থাকে, 1 লিখবো। এখন 1 লিখলেও চলে, না লিখলেও চলে, ফলে কি পড়ে থাকে, শুধু y পড়ে থাকে, ঠিক আছে? এটা কিন্তু কল্পনা করে বুঝিয়ে দিলাম, ওকে? আশা করি বুঝতে পেরেছো, আশা করি এটুকু বুঝতে পেরেছো। এই যে দেখো, এই জন্য এটুকুকে ক্যালকুলেশন করে আমরা এটুকু বসিয়েছি। আরেকটা কথা, এই যে 1টা ভুলে গেছি বলতে, 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এখন y³ 1 দ্বারা ভাগ করলে y³ পাওয়া যায়, ঠিক আছে? যেহেতু y³ পাওয়া যায়, ওই y³ আবার 1-এর সঙ্গে গুণ হবে, ফলে +1-এর সঙ্গে y³ গুণ করলে y³ হয়। এই যে দেখো, যেহেতু প্লাস চিহ্ন আগে ছিল, প্লাস দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। দেখো, এখন আমরা হরের কাজ করব, ঠিক আছে? হরের নিচের অংশের সরল করব, খুব সোজা। দেখো,
মানে গুণ করে দাও তো, লবের সঙ্গে লব গুণ করে দাও, হরের সঙ্গে হর গুণ করে দাও। মানে দেখো হরে কে আছে, এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, এই 1/y একটা রাশি, y-1 ডিভাইডেড বাই ওয়াই আরেকটা রাশি, তাই না? গুণ আকারে আছে, তার মানে কি লবের সঙ্গে লব গুণ হবে, হরের সঙ্গে হর গুণ হবে, অর্থাৎ ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার, আর ওয়ানের সঙ্গে কোনো কিছু গুণ করলে তো ওইটাই হয়, তাই না? মানে y-1 ইন্টু ওয়ান করলে y-1ই থাকবে। দেখেছো? আশা করি বুঝতে পেরেছো। দেখো এই যে এইটাই কিন্তু আমরা এখানে লিখেছি, এইটাই আমরা এখানে লিখেছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখন সম্পূর্ণ মানে ভাগ করে দিয়েছি, মানে এই যে এইভাবে তো করেছি, তাই না? এই যে এইভাবে লেখা আছে, তাই না? মানে এখন তোমাকে উল্টাতে হবে, ঠিক আছে? উল্টিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে 1-3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব, এটাকে এইভাবে রাখবো, ঠিক আছে? এখন এটা তো এইটা আর y-1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, এই দুটো কিন্তু ভাগ আকারে আছে, আমরা এটাকে ভাগই করব কিন্তু গুণ করে লিখবো, ঠিক আছে? যদি আমরা গুণ আকারে লিখতে চাই তাহলে এই যে এইটা দেখতে পাচ্ছ না, এই রাশিটি y-1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, এইটার ক্ষেত্রে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে দেখো y-1 লব ছিল এবং ওয়াই স্কোয়ারটা হর ছিল, এখন এই ওয়াই স্কোয়ারটা এই যে দেখো লবে চলে এসেছে এবং এই y-1টা দেখো হরে চলে গেছে। দেখো এখন কোনটাকে হর কোনটাকে লব বলে? আগে লব ছিল তোমার y-1, এখন লব কি ওয়াই স্কোয়ার, আগে হর ছিল ওয়াই স্কোয়ার, এখন হর কি y-1, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখন একটু কাটা ছেড়ে করো, দেখো এইটা আর এই যে নিচের এই পাশের y-1 কাটাকাটি যায় না, এটা এইভাবে থাকবে, ঠিক আছে? কিন্তু ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার কাটাকাটি যায়, ঠিক আছে? দেখো উপরে আছে ওয়াই স্কোয়ার আর নিচে আছে ওয়াই কিউব, যদি কাটাকাটি করো তাহলে হরে নিচে দেখো একটা ওয়াই থাকবে, এই ওয়াই স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু এই যে y-1-3y প্লাস ওয়াই কিউব, ঠিক আছে? এটার নিচে যে ওয়াই কিউব আছে সেই ওয়াই কিউবটার বদলে ওয়াই থাকবে পরে শুধু, ঠিক আছে? শুধু ওয়াই পরে থাকবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। মানে 1/y পড়ে থাকবে, আসলে এটা সূচকের ধারণা, ঠিক আছে? মানে লগারিদম অধ্যায়টা যদি মানে আসলে গণিতে এইভাবে পড়তে হয়, ঠিক আছে? মানে অল্প অল্প করে জানবো আমরা, ঠিক আছে? যখন পুরো বই শেষ করে ফেলবো তখন আমরা হিরো হয়ে যাব, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো শুধু এতটুকু মনে রাখো, এই ওয়াই স্কোয়ার আর নিচের ওয়াই কিউবটা কাটাকাটি করলে আমরা এই ওয়াই কিউবের বদলে ওয়াই পড়ে থাকে এবং এই ওয়াই স্কোয়ারের বদলে 1 পড়ে থাকে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। যখন তোমরা সূচক লগারিদম পারবে নিজেরাই করতে পারবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এখন যেহেতু কাটাকাটি করা শেষ, তার মানে কি হরে পড়ে থাকে ওয়াই, একটা ওয়াই, আর এই y-1টা কিন্তু গুণ হয়ে যাবে, কারণ এই রাশিটা মানে এই টোটাল রাশিটা আর এই টোটাল রাশিটা গুণাকারে আছে একে অপরের সঙ্গে, অর্থাৎ এই ওয়ানের সঙ্গে মানে এই যে এখানে যে 1 ছিল এই ওয়ানের সঙ্গে এই রাশিটা গুণ হবে 1-3y প্লাস ওয়াই কিউব। এই যে দেখো ওয়ানের সঙ্গে কোনো কিছু গুণ করলে কিন্তু ওইটাই হয়, দেখো এইটাই হয়েছে। আর নিচে একটা ওয়াই ছিল, আবার y-1টা তোমার গুণাকারে ছিল, তার মানে কি হবে y ইন্টু y-1, ঠিক আছে? এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, মানে ডান পক্ষ, ঠিক আছে? মানে এই যে এইটার অ্যান্সার, কিন্তু আমাদের তো প্রমাণ করতে হবে এইটার যা আসবে এইটারও তাই আসে কিনা, ঠিক আছে? আমরা দেখব। আশা করি এতটুকু বুঝতে পেরেছো, ঠিক আছে? দেখো দেখো আসলে এখানে এটা বোঝাতে গেলে একটু জটিল, মানে একটু কষ্ট হতে পারে তোমাদের, কারণ এখানে বীজগণিত অধ্যায়ের প্রয়োগ আছে, বীজগণিতের সূত্রের প্রয়োগ আছে, ঠিক আছে? অ্যালজেব্রা, ঠিক আছে? এখন অ্যালজেব্রা বা বীজগণিত তো তোমাদেরকে আমি পড়াইনি, তাই না? তাই আমি তোমাদেরকে মানে বুঝিয়ে দেব, যখন তোমরা বীজগণিত অধ্যায়টি কমপ্লিট করে ফেলবে এগুলো একাই পারবে, নিজেরাই পারবে, ঠিক আছে? দেখো দেখো বীজগণিত অধ্যায়ে আমরা অনেক সূত্র পড়বো, ঠিক আছে? বর্গের সূত্র, ঘনের সূত্র, ঠিক আছে? হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে? মানে এগুলো পড়বো। এখন এইখানে দেখো 1-y কিউব আছে, মানে এটা কিন্তু ডান পক্ষ, ঠিক আছে? ওয়াইয়ের জায়গায় আমরা 1-y বসিয়েছি, মূলত এই যে দেখো মানে এই যে এই মূল রাশিটির ক্ষেত্রে ওয়াইয়ের জায়গায় আমরা 1-1 বসিয়েছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে 1-y বসিয়েছি, ঠিক আছে? এখন দেখো লবের কাজটা করব, এই যে দেখো 1-y হোল কিউব, এখানে দেখো দুইটা পদ আছে, তাই না? বিয়োগ আকারে। এখন ওয়ানকে যদি এ ধরো এবং ওয়াইকে যদি বি ধরো তাহলে দুইটি পদ হয়, তাই না? এখন বীজগাণিতিক রাশি অধ্যায়ে তোমার a-b হোল কিউবের একটা সূত্র আছে, ঠিক আছে? তোমার ঘনফলের সূত্র বলে যেটাকে a-b হোল কিউব। এখন এইটার সূত্র আছে তোমার a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে? মানে বড়, তাই না? কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এটাকে যদি তুমি ভেঙে ফেলো, ঠিক আছে? মানে এই রাশিটির মধ্যে যদি তুমি এই যে ওয়ানকে এ ধরেছিলে আর ওয়াইকে বি ধরেছিলে, তাই না? এখন এই ওয়ানের জায়গায় মানে এ এর মানে এই যে এই রাশিটি মানে এই সূত্রের মধ্যে তুমি
এর বদলে 1 বসাও, কারণ 1কে এ ধরেছিলে, এবং ওয়াইয়ের বদলে কি মানে বি এর বদলে কি বসাবে, ওয়াই বসাবে, কারণ ওয়াইকে বি ধরেছ, তাই না? অর্থাৎ এর জায়গায় 1 বসাও, বি এর জায়গায় ওয়াই বসাও। এভাবে বসানোর ফলে তুমি ক্যালকুলেটরে মানে ক্যালকুলেশন করো, ঠিক আছে? তুমি এই যে 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব পাবে, ঠিক আছে? এই অঙ্কটা আমি বিস্তারিত তেমন একটা বোঝাতে চাইছিও না, ঠিক আছে? কারণ তোমরা মানে বীজগাণিতিক রাশি অধ্যায়টি পারো না, সূত্রগুলো মানে পারো না, কিন্তু মুখস্থ করে নাও, ঠিক আছে? মানে মান বসিয়ে দাও, ঠিক আছে? এইটাই পাবে। মানে এই যে 1 মাইনাস ওয়াই হোল কিউবে তুমি 1কে এ ধরেছো, ওয়াইকে বি ধরেছো, তাই না? ওয়াইকে বি ধরেছো, তাই না? এখন এই 1 আর ওয়াইকে তুমি এই যে এখানে বসিয়ে দাও, এর জায়গায় 1 বসাও, বি এর জায়গায় তুমি ওয়াই বসাও, মানে যেখানে যেখানে এ ও বি আছে সেখানে 1 আর ওয়াই বসিয়ে দাও। তারপর ক্যালকুলেটরে মানে ক্যালকুলেশন করো, তুমি 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব পাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এই যে দেখো 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এই যে এইটুকুর বদলে 1 মাইনাস ওয়াই হোল কিউবের বদলে আমরা 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব এটুকু বসিয়েছি। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আর এখানে তোমার গঠনের মাইনাস এসেছে, মানে মাইনাস আগেই ছিল, 3টা আগেই ছিল, এবং 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটাও একটা সূত্র আছে বীজগণিত অধ্যায়, ঠিক আছে? যেটাকে পড়া হয় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে? তোমার এই যে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? তুমি 1কে এ ধরো, বিকে ওয়াইকে বি ধরো, এবং এখানে এ ও বি এর মান বসিয়ে দাও, ক্যালকুলেশন করলে ভেঙে ফেললে তুমি পাবে 1 মাইনাস 2y প্লাস ওয়াই স্কোয়ার। এই যে দেখো 1 মাইনাস 2y প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এগুলো কীভাবে আমি তো মুখস্থের মতো বোঝাচ্ছি, তাই না? আসলে এটা আমি বোঝাতে চাইছিও না, কারণ এটা হলো সেট ফাংশনের অধ্যায়, ঠিক আছে? কিন্তু বীজগণিতের সাহায্য নিতে হয়, বীজগণিতের সাহায্য, ঠিক আছে? এখন বীজগণিত বুঝিয়ে দিলে তোমাদের মাথায় চাপ পড়তে পারে, তোমরা এই যে দেখে দেখে বসিয়ে ফেলো, ঠিক আছে? এগুলো সূত্র মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? যত দ্রুত সম্ভব তোমরা আমার প্লে লিস্টটি কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? তাহলেই তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? কিন্তু মানে টেনে দেখবে না, ঠিক আছে? নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, কিভাবে যে এগুলো হয় এগুলো বলিনি, তাই না? দেখো এর জায়গায় 1 বসাও, 1 কিউব মানে 1, এর জায়গায় কি 1 বসাবো, 3a স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 লিখলেও হয়, না লিখলেও হয়, তার মানে 3 পড়ে রইলো। আর বি এর জায়গায় ওয়াই, তার মানে কি 3y, এই যে দেখো। আবার একইভাবে 3 বসালাম, তারপরে এর জায়গায় 1 লিখলেও হয়, না লিখলেও হয়, বি এর জায়গায় ওয়াই, তার মানে কি 3y স্কোয়ার থাকে। আর বিকে ওয়াইকে ধরেছিলাম বি, তার মানে কি ওয়াই কিউব, এই যে দেখো ওয়াই কিউব, এইভাবে বসাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এখন এই যে দেখো +1 আগেই ছিল, এটুকু হচ্ছে লবের কাজ, ঠিক আছে? আমরা হরের কাজে যাব এখন। এই যে দেখো এইখানে মানে 1 মাইনাস 1 মানে 1 মাইনাস ওয়াই, ঠিক আছে? 1 মাইনাস ওয়াই, এখানে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাই না? তার মানে ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, দেখো মাইনাসে প্লাসে, এই যে -1, মাইনাসে প্লাসে প্লাস ওয়াই, ঠিক আছে? মাইনাসে প্লাস ওয়াই, আশা করি বুঝতে পেরেছো। এই 1 আর এই -1, এই +1 কাটা চলে যায়, ঠিক আছে? আশা করি এগুলো কাটাকাটি তোমরা ছোটোবেলায় শিখেছো, ঠিক আছে? তাহলে হরে কি পড়ে থাকে আলটিমেটলি, দেখো y ইন্টু 1 -1, কারণ কি এই +1 আর এই -1 তো কাটা চলে গেল, শুধু প্লাস ওয়াই পড়ে থাকে, তার মানে y ইন্টু এই যে 1 মাইনাস ওয়াই, ঠিক আছে? 1 মাইনাস ওয়াই, আশা করি বুঝতে পেরেছো। আর লবে তো আমরা ক্যালকুলেশন করবই। এখন ব্র্যাকেট উঠিয়ে দাও, এই যে এখানে -3কে এই ব্র্যাকেটের সঙ্গে গুণ করে দাও, দেখো আমরা গুণ করব মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে কি 3 ইন্টু 1 মানে কি -3, ঠিক আছে? মাইনাসে প্লাসে মাইনাস কিন্তু চেঞ্জ হবে, চিহ্ন কিন্তু চেঞ্জ হবে, কারণ মাইনাস আছে ব্র্যাকেটের আগে। দেখো মাইনাসে প্লাস, ঠিক আছে? এখন 3 দুগুণে 6 আর ওয়াই গুণ আছে, তার মানে কি 6y, 3 দুগুণে 6y, ঠিক আছে? 3 ইন্টু 2y মানে কি 6y, আর মাইনাসে প্লাস, এই যে দেখো প্লাস 6y। আবার দেখো মাইনাসে প্লাসে এই যে মাইনাস, ঠিক আছে? 3 ইন্টু ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 3y স্কোয়ার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আর এখানে +1 আগেই ছিল, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এখন একটু কাটাছেড়া করো, ঠিক আছে? কাটাছেড়া করে দেখো কি হয়। এই যে +3y স্কোয়ার আর এই যে -3y স্কোয়ার, এই দুটো কাটা চলে যায়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আবার এই যে দেখো -3y আর এই যে +6y, 6টা ওয়াই থেকে 3টা ওয়াই চলে গেলে কত থাকে? এই যে দেখো 3টা ওয়াই, ঠিক আছে? +3y এটা পড়ে থাকে। আর এই যে দেখো +1 আর এই যে +1 2 হয়, তাই না? মানে +2 হয়, কিন্তু 2 থেকে আবার এই যে দেখো -3 বিয়োগ করে দাও, মানে 2 থেকে 3 বিয়োগ করে দাও, কারণ 2 এই 1 আর এই 1 যোগ করলে 2 হয়। এখন 2 তো হয়েছে, কিন্তু এখানে -3 আছে, তার মানে কি
2 - 3, 2 থেকে 3 বিয়োগ করলে কত হয় -1, এই যে দেখো -1 বসিয়েছি, ঠিক আছে। আর এই যে দেখো -y³ এটা আগে থেকেই পড়েছিল, অর্থাৎ এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাই, -1 + 3y - y³, ঠিক আছে। আর হরের যেটা ছিল সেটাই লিখেছি, এই যে দেখো, আশা করি বুঝতে পেরেছ। এখন হরে তুমি একটা মাইনাস কমন নাও, ঠিক আছে। লবে তো মানে হরে একটা মাইনাস কমন নাও, লবে আরেকটা মাইনাস কমন নাও। দেখো মাইনাস কমন নিলে কি হয় জানো, মাইনাসে মানে মাইনাসটা কমন নিলে মানে যাতে এমন কিছু করব যাতে আগের লাইনে ফিরে যাওয়া যায়। দেখো মাইনাসটা কমন নিয়েছি কেন, মাইনাসে মাইনাসে দেখো মাইনাসে প্লাসে -1, এই যে দেখো -1, মাইনাসে মাইনাসে +3y, এই যে দেখো মাইনাসে মাইনাসে +3y এখানে আগে আছে, মাইনাসে প্লাসে -y³, মানে এই এই রাশিটি এই রাশিটির মানে যা, এই রাশিটির মানেও তাই, ঠিক আছে। এখানে আমরা মাইনাস কমন নিয়েছি, ঠিক আছে। এটাকে বলা হয় মাইনাস দ্বারা ভাগ করে দেওয়া, ঠিক আছে, মানে -1 দ্বারা ভাগ করে দেওয়া, একই কথা। এবং হরেও কিন্তু আমরা মাইনাস কমন নিয়েছি, নিতে পারবে, ঠিক আছে। দেখো -y মানে -yকে মানে -1 কমন নিয়েছি, তাই না, মানে -1 দ্বারা গুণ করে দিয়েছি এখানে, বুঝতে পেরেছো, মানে এই যে এখানে মনে হচ্ছে -1 দ্বারা গুণ করে দিয়েছি, -1 দ্বারা গুণ করে দিয়েছি। আবার কমন নিলে যদি বলো যে কমন নিয়েছি, তাহলে বলতে হবে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। ওই একই কথা, বুঝছো, মানে বুঝতে হবে এগুলো, ঠিক আছে। কমন নেওয়া এগুলো আশা করি তোমরা পারো, কারণ 6, 7, 8-এ তোমরা পড়েইছো। দেখো -yকে আমরা যদি এর সঙ্গে গুণ করি, ঠিক আছে, মানে এটাকে ভাঙলে বিস্তৃতি হবে, এত করার দরকার নেই। আমরা একটা মাইনাস কমন নিয়েছি, মানে হচ্ছে এই মাইনাসে মাইনাসে এই যে +1 এটা আগে আসবে, এবং মাইনাস প্লাসে -y এটা পড়ে যাবে, ঠিক আছে, পড়ে যাবে। মূলত মাইনাস কমন নেওয়ার মানে হচ্ছে এই 1কে পরে পাঠিয়ে দেওয়া আর -1কে আগে পাঠিয়ে দেওয়া, কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এত কিছু বোঝাচ্ছি, মানে এটা এই ক্যালকুলেশন আশা করি তোমরা পারো, কমন নেওয়া, ভাগ করা, ঠিক আছে, এগুলো আশা করি তোমরা পারো, ঠিক আছে, আশা করি বোঝাতে হবে না, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করব, এই মাইনাস আর এই মাইনাস কাটা চলে যায়, ফলে লব আর হর পড়ে থাকে 1 - 3y + y³ ডিভাইডেড বাই y × y - 1, ঠিক আছে। তার মানে ডান পক্ষ মানে f(1/y) সমান আমরা f(1 - y) পেয়েছি, সরি, মানে এটা তো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে। মানে আমার কথা হচ্ছে কি, আমাদের প্রশ্নে কি বলেছিল, প্রশ্নে বলেছিল এইটার সমান এইটা দেখাও। দেখো f(1/y) সমান পেয়েছিলাম কত, দেখো তো কোথায় গেল, f(1/y) সমান পেয়েছিলাম এই যে দেখো 1 - 3y + y³ ডিভাইডেড বাই y × y - 1, তাই না। এখন তোমার 1 - y যা পেয়েছি, দেখো 1 - 3y + y³ ডিভাইডেড বাই y × y - 1, ঠিক আছে, দুটো কিন্তু একই অ্যান্সার পেয়েছি, তার মানে বলতে পারি সুতরাং এত সমান এত দেখানো হলো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আসলে তোমরা যদি বীজগণিতের সূত্রগুলো পারতে, ঠিক আছে, ওগুলো তো এখন আসেনি, তাই না, এগুলোর জন্য তোমাদের হয়তো কষ্ট মনে হচ্ছে বা কঠিন মনে হচ্ছে এগুলো, ঠিক আছে। আসলে এই সেট ও ফাংশনের অধ্যায় মানে নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের, ঠিক আছে, সাধারণ গণিতের যে প্রশ্নগুলো আছে সব সোজা, শুধু ক্যালকুলেশনটা কঠিন, মানে লসাগু করা, তারপরে এই যে মাইনাস কমন নেওয়া, ঠিক আছে, এগুলোই মূলত গণিতের ভয়, ঠিক আছে। কিন্তু এগুলো পেরে গেলে সব একদম তুড়ি মেরে সলভ করতে পারবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। খুব শীঘ্রই তোমাদের এই যে আমি আজকের মাধ্যমে তো ক্লাস শেষ করে দিচ্ছি, তাই না, মানে সেট ও ফাংশন অধ্যায়টি শেষ করে দিচ্ছে, তারপরে বীজগাণিতিক রাশি অধ্যায়টি মানে শুরু করব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। চলো এই যে আবার নতুন কিছু প্রশ্ন সমাধান করি, ওই যে একই প্রশ্ন, কে এর কোন মানের জন্য f(-2) সমান 0 হবে। প্রথমে f(-2) বের করো এই ফাংশনের, ঠিক আছে। f(-2) -2কে কিউব করলে -8 হয়, -2কে বর্গ করলে +8 হয়, সরি ভুল হয়েছে, মানে 2 স্কোয়ার মানে তো 4, তাই না, মানে এই যে দেখো 4k হয়, কে তো গুণাকারে ছিল, তাই না, এই যে কে হয়, ঠিক আছে। আর এই যে -4 না, এই মাইনাস মাইনাস এই যে প্লাস 4 দুগুণে 8, ঠিক আছে, আর আরেকটা -8 আগেই ছিল, ঠিক আছে, এই যে -8, -8 আর +8 কাটা চলে যায়, ফলে কি পড়ে থাকে 4k -8, একটু সাজিয়ে লিখেছি, ঠিক আছে, আগে পরে, আশা করি বুঝতে পেরেছ। সুতরাং প্রশ্ন মতে আমরা লিখতে পারি, যেহেতু f(-2) সমান এত, আর আমাদের বলেছে f(-2) সমান 0 হবে, কে এর মান কত হলে, f(-2) সমান 0 হবে, অর্থাৎ f(-2) এর জায়গায় আমরা 4k -8 লিখতে পারি, ঠিক আছে, অর্থাৎ 4k -8 সমান 0, বা এই পাশ ওই পাশ করো, -8কে ডান পক্ষে পাঠালে +8 হবে, 8কে 4 দ্বারা ভাগ করলে 2 হবে, অর্থাৎ কে এর মান যখন 2 হবে তখনই কিন্তু f(-2) সমান 0 হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো আর একটু জটিল অঙ্ক করবো ওই যে আগের মতোই, ঠিক আছে, মানে এবার একটু জটিল অঙ্ক, নতুন অঙ্ক, ঠিক আছে, এগুলো আমরা এখন সমাধান করব। দেখো
এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে 2x+1 2x-1, ঠিক আছে? মানে সাধারণ গণিতের ফাংশনের অঙ্ক তো কিছুই না, এগুলো তো ছোট ছোট অঙ্ক, তাই কত কঠিন। মানে সোজা অঙ্ক, শুধু ওই যে যোগ বিয়োগ, তোমার লসাগু, তারপর তোমাদের কমন নেওয়া, ওগুলোই কঠিন। আসলে ওই অঙ্কগুলো কঠিন নয়, ঠিক আছে? সবচেয়ে সহজে তোমাদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, দেখো, প্রথমে আমরা এফ অফ 1/x² মানটা বের করে নেব। মানে এই রাশিটির মান তো বের করতে হবে, তাই না? প্রথমে আমরা 1/x² মানটা বের করে নেব। তার মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা 1/x² বসাবো। দেখো, এই যে এটা দেওয়া ছিল, এক্সের জায়গায় 1/x² বসিয়েছি। এই যে দেখো, 2 × 1/x², 2 × 1/x²। এখন এই 2টা এই লবে গিয়ে গুণ হবে, 2 এই 1-এর সঙ্গে গুণ হবে, মানে এই যে দেখো 2 হয়েছে, ঠিক আছে? 2 হয়েছে, 2/x² +1, আর নিচেরটায় দেখো 2 × 1/x², মানে একইভাবে এটাও, এই দুইটাও 1-এর সঙ্গে গুণ হবে, 1-এর সঙ্গে, ঠিক আছে? অর্থাৎ 2/x² হবে -1, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এখন লসাগু করো তো বাবা, সরি, মানে লসাগু করো তো ভাইয়া। দেখো, এই যে লসাগু করো, দেখো নিচে মানে এই রাশিটির ক্ষেত্রে উপরে লবের একটা রাশি আছে, ওই রাশিটির ক্ষেত্রে লসাগু করো, ঠিক আছে? x² লসাগু করো, মানে হরে x² লেখো, x² আর x² কাটা, তার মানে 1 থাকে, ওই 1টা এই 2-এর সঙ্গে গুণ হবে। এই যে দেখো 2, এখানে 2 লিখেছি, ঠিক আছে? যেহেতু প্লাস চিহ্ন আছে, প্লাস লিখলাম। এখন 1-এর নিচে এখানে কিছু নেই, তার মানে কি, মানে 1 আছে। এখন x²কে 1 দ্বারা ভাগ করলে তো তোমার x²ই হবে। তার মানে কি, এই যে x² থাকে, এই x²টা 1-এর সঙ্গে গুণ হবে, এবং এই যে দেখো প্লাস আকারে লিখে দিয়েছি, +x², ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। একইভাবে তোমার ওই যে লবের ক্ষেত্রেও, ঠিক আছে, 2/x² -1, এটার ক্ষেত্রেও কিন্তু একই কাহিনী করেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। দেখো, তার মানে কি আমরা কাটাকাটি করব। এই যে দেখো, মানে 2 + x²/x², মানে এটা কিন্তু উল্টাতে হবে, ভাগ আকারে আছে। ওই যে আগে যেভাবে বললাম যে লবটা হরে যাবে যদি উল্টিয়ে দেই, মানে এই 2 + x²/x², এইটা এইভাবেই থাকবে, ঠিক আছে? এবং ওই যে নিচের যেটা 2 - x²/x², তাই না? এটাকে মানে উল্টিয়ে লিখতে গেলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে। অর্থাৎ দেখো, হরটা ছিল x² আগে, এবং এখন লব হচ্ছে x²। আগে ছিল হর তোমার এই কী বলে, আগে এটার ছিল লব 2 - x², মানে নিচেরটার, ঠিক আছে? এখন লব হচ্ছে x², ঠিক আছে? এই যে এই x² আর নিচের ওই যে আরেকটা x², ওইটা কাটা চলে যায়, ফলে কি পড়ে থাকে, 2 + x² লবে পড়ে থাকে, এবং হরে পড়ে থাকে 2 - x², ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, মান কিন্তু মানে করে ফেলেছি, ঠিক আছে? এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, সবচেয়ে সহজে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? আর আমার মানে পড়ানোর ক্ষেত্রে এই যে আমি যেভাবে পড়াচ্ছি ভিডিওতে, ঠিক আছে, মানে এইভাবে, মানে আমার একটা সীমাবদ্ধতা, ঠিক আছে? কার্সর দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? হাত দিয়ে লিখে দেখাতে পারছি না, কিন্তু আমি তোমাদেরকে কিন্তু সাইডে দেখিয়েও দিচ্ছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এই যে দেখো, এটাও একটা ফাংশন, ঠিক আছে? এটা একটা ফাংশন হলে দেখাতে হবে ওই যে আগের মতো, ঠিক আছে? g(1/x² = g(x²), এটা আমাদেরকে দেখাতে হবে, মানে দুইবার মান বের করতে হবে এই ফাংশনে। ওই একই কথা, প্রথমে বাম পক্ষ বের করো 1/x², মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 1/x² বসাও, ঠিক আছে? তারপর ক্যালকুলেশন করো। এই যে দেখো, 1 + 1/x² আবার হোল স্কোয়ার, দেখো 1-এর উপর স্কোয়ার দিলে কিছুই হয় না, মানে 1ই হবে, ঠিক আছে? এবং এক্সের উপর কিন্তু আগে থেকে একটা স্কোয়ার ছিল, যেহেতু আগে একটা স্কোয়ার ছিল, আবার হোল আরেকটা স্কোয়ার আসবে, তাই 2 × 4 হয়ে যাবে x⁴, ঠিক আছে? আসলে এগুলো কিন্তু সূচকের নিয়ম, তোমার লগারিদমের নিয়ম, ঠিক আছে? ওগুলো আমরা ভালোভাবে জানবো, ঠিক আছে? দেখো, 1/x⁴ হয়ে যাবে, প্লাস এই যে 1/x², তাই না? এখানে সূচক আছে 4, আর আগে থেকে এক্সের উপর স্কোয়ার ছিল, তার মানে কি 4 × 2 = 8। এই যে দেখো, 1/x⁴, ঠিক আছে? 1-এর উপর যত ঘাতি দাও না কেন তুমি, ওই 1ই হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এবং নিচেরটা কি তোমরা করতে পারবে? দেখো, 1/x² আবার হোল স্কোয়ার দেওয়া আছে, অর্থাৎ 1/x⁴ হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো এইটুকু। এখন এই যে এইটুকুতে আমরা লসাগু করবো। দেখো, এখানে x⁴, x⁸, আর 1, এদের লসাগু হচ্ছে x⁸, ঠিক আছে? লসাগু হয় x⁸। দেখো, লসাগু তোমরা করে এসেছো, এগুলো আর বোঝাবো না, ঠিক আছে? দেখো, x⁸ আর x⁸কে তুমি কাটা দিলে, মানে ভাগ করলে 1 পাবে। আচ্ছা, এই পাশ থেকে করি। দেখো, x⁸কে এই 1-এর নিতে কিছু নেই, মানে 1 আছে, 1 দ্বারা ভাগ করো, x⁸ হবে। তার মানে কি, x⁸কে 1-এর সঙ্গে গুণ করে এই যে এখানে লিখো,
এই যে এক্স টু দি পাওয়ার 8 লিখেছি। আবার এক্স টু দি পাওয়ারকে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করো, কী পাবে জানো? এক্স টু দি পাওয়ার 4 পাবে। ওই এক্স টু দি পাওয়ার 4কে এই যে এই 1-এর সঙ্গে গুণ করে এই যে এখানে লেখো, এই যে দেখো এক্স টু দি পাওয়ার 4 লিখেছি, আর মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন ছিল তাই প্লাস চিহ্ন লিখেছি। এখন তুমি সর্বশেষ এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 8কে এক্স টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করো, ঠিক আছে? ভাগ করলে তুমি 1 পাবে। ওই 1টা এই লবের সঙ্গে গুণ করে দাও, দেখো তুমি 1 পাবে। এই যে দেখো 1, যেহেতু প্লাস চিহ্ন ছিল তাই মাঝখানে প্লাস দিয়ে দিয়েছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার আগের মতো উল্টিয়ে দাও, ঠিক আছে? এইটা ঠিক থাকবে, এটা এইভাবেই থাকবে, লব যেখানে ছিল সেখানে থাকবে, হর যেখানে ছিল সেখানে থাকবে। এই যে দেখো, কিন্তু এই যে 1/x⁴ এটার ক্ষেত্রে লবটা হরে যাবে, হরটা কিসে যাবে? লবে যাবে, ঠিক আছে? মানে আমরা ভাগকে গুণ আকারে লিখছি, এই জন্য মানে এই নিয়মটা মানতে হচ্ছে। এখন দেখো মানে কি হবে বলো তো? এই যে x⁴ আর x⁴ এদেরকে যদি ভাগ করি, ঠিক আছে, তাহলে কি পড়ে থাকে জানো? মানে হরে পড়ে থাকে x⁴ আর লবে পড়ে থাকে তোমার শুধু x⁴ প্লাস x⁴ প্লাস 1, ঠিক আছে? আর হরে তো 1 লিখলেও চলে, না লিখলেও চলে, ঠিক আছে? আশা করি এগুলো তোমরা পারো, ঠিক আছে? এগুলো তোমরা পারো, মানে বুঝে যাবে, কারণ এভাবে তো ক্যালকুলেশন তোমরা শিখেছো, তাই না? এগুলো তোমরা পারবে। দেখো বাম পক্ষে পেয়েছি 1 প্লাস x⁴ প্লাস x⁴ ডিভাইডেড বাই x⁴, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এখন ডান পক্ষটা আমরা একটু ক্লিয়ার করি। দেখো g(x²), তাই না? দেখো ওই তো, মানে যেসব জায়গায় এক্স আছে সেই সব জায়গায় তুমি x² বসিয়ে দাও, ঠিক আছে? দেখো এই যে ডান পক্ষে কী আছে? g(x²), তাই না? মানে x²-এর মানে তোমার এক্সের জায়গায় x² বসাবে, এই যে দেখো, ঠিক আছে? সূচক কিন্তু ওইভাবেই থাকবে, সূচক কিন্তু দিতে হবে, শুধু এক্সের জায়গায় যা মানে x² বসাবে, সূচক থাকবে, এই গঠনটাই থাকবে, কিন্তু এক্সের জায়গায় শুধু x² বসাবে, ঠিক আছে? দেখো 1 প্লাস x², আবার এই যে দেখো সূচক 2 ছিল, তার মানে কি স্কোয়ার দিতে হবে। আবার দেখো এক্সের জায়গায় x², কিন্তু সূচক ছিল 4, তাই ওই যে দেখো 4 বসিয়ে দিয়েছি। একইভাবে এই যে x² ক্ষেত্রেও নিচে দেখো মানে x² বসিয়ে স্কোয়ার দিয়েছি, কারণ এই যে দেখো এখানে 2 ছিল সূচক, ঠিক আছে? দেখো এখন 2 দুগুণে 4 x⁴, আবার 2 দুগুণে 4 এই যে x⁴, আবার এখন দেখো এই যে দেখো সূচক, আবার উপরে আরেকটা সূচক আছে, ঠিক আছে? সূচকের উপর সূচক থাকলে তোমার গুণ হয়ে যায়, ঠিক আছে? সূচকগুলো এটা মনে রাখবে, এটা সূচকের অধ্যায়ের ধারণা লগারিদমের, ঠিক আছে? দেখো 4 দুগুণে 8 অর্থাৎ x⁴, ঠিক আছে? দেখো তো এই বাম পক্ষ আর এই ডান পক্ষ কি সমান হয়েছে কিনা? অবশ্যই সমান হয়েছে, ঠিক আছে? অর্থাৎ g(1/x²) ইজ ইকুয়াল টু g(x²), ঠিক আছে? দেখানো হলো, এটা তোমরা বলে দেবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এর মাধ্যমে কিন্তু আমি তোমাদের পুরো পাঠ্য বইয়ের প্রায় সকল অঙ্কই সমাধান করে ফেলেছি, ঠিক আছে? এখন আমরা নতুন একটি টপিক জানবো, যেটা হচ্ছে তোমাদের কি বলে এটাকে, ফাংশনের লেখচিত্র। ফাংশন শিখবে যেহেতু ফাংশনের লেখচিত্র অবশ্যই জানতে হবে, ঠিক আছে? ফাংশনের লেখচিত্র দেখো খুব সোজা, ফাংশন সম্পর্কে বুঝিয়েছি। এখন আমরা কি করব জানো? মানে ফাংশনের মধ্যে তো আমরা ইনপুট আউটপুট করি, তাই না? মানে ইনপুট দিলে আউটপুট পাই, মানে এক্সের মান যে কোনো মানে একাধিক এক্সের মান বসাই, এবং ওই এক্সের মান বসানোর ফলে আমরা অবশ্যই কি পাই? তোমার বিভিন্ন ওয়াইয়ের মান পাই, তাই না? এই যে এক্সের বিভিন্ন মানে এক্সের বিভিন্ন মান বসাচ্ছি এবং ওয়াইয়ের বিভিন্ন মান পাচ্ছি, এই যে এক্স এবং ওয়াইয়ের মানগুলো, এগুলোকে আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করব, ঠিক আছে? এই উপস্থাপনাকে বলা হয় মূলত সহজ ভাষায় ফাংশনের লেখচিত্র, ঠিক আছে? গ্রাফ অফ এ ফাংশন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। দেখো সংজ্ঞাটা মুখস্থ করে নেবে। কোনো ফাংশনের ইনপুট এক্স এবং আউটপুট ওয়াই এর মধ্যকার সম্পর্ককে ছক কাগজে গ্রাফ পেপারে বিন্দুরূপে, ঠিক আছে, স্থাপন করে যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় তাকে ওই ফাংশনের লেখচিত্র বলে, ঠিক আছে? আরেকটা কথা, তোমরা এই যে গণিতে গ্রাফ পেপার ইউজ করো, পদার্থবিজ্ঞানে, রসায়নে, ঠিক আছে, বা যে কোনো ক্ষেত্রে মানে পড়ালেখার ক্ষেত্রে যে গ্রাফ পেপার ইউজ করো, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা মানে মূলত কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে হিসেব করি, ঠিক আছে? মানে সেই গ্রাফ পেপারটা মূলত আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলে ধারণা করে থাকি, ঠিক আছে? মানে চতুর্ভাগ থাকে, 4টা চতুর্ভাগ থাকে, ঠিক আছে? যেটাকে আমরা একত্রে বলি কি, মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? মানে এটা জানা রাখা তোমাদের দরকার, মানে জেনে রাখা দরকার। এই যে দেখতে পাচ্ছ, এই যে গ্রাফটা আমি তোমাকে দেখাবো, দাঁড়াও গ্রাফটা দেখাবো। আমরা যে গ্রাফটা ইউজ করি, যেভাবে গ্রাফ আঁকিয়ে থাকি, ওইটা কিন্তু আসলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার জনক হচ্ছেন ফরাসি গণিতবিদ ও দার্শনিক রেনে দেকার্তে, ঠিক আছে? ইনি হচ্ছেন ফরাসি গণিতবিদ এবং দার্শনিক, ঠিক আছে, একাধারে। তার নাম হচ্ছে রেনে দেকার্তে বা রেনে দেকার্ত বলতে পারো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, এমসিকিউতে কিন্তু চলে আসবে, ঠিক আছে? মনে রেখো।
কথা হচ্ছে সপ্তদশ শতকে 1637 সালে তিনি মানে এই যে রেনে দেকার্তে তিনিই কিন্তু জ্যামিতিক পদ্ধতির এই ধারণা প্রবর্তন করেন, ঠিক আছে, মানে এই জ্যামিতিক পদ্ধতিটি প্রবর্তন করেন। মূলত তার নাম অনুসারেই কিন্তু আমাদের এই স্থানাঙ্ক ব্যবস্থাটার নাম হয়েছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা এখন ফাংশনের লেখচিত্র সম্পর্কে জেনে আসি। দেখো আমাদের পাঠ্য বইয়ে আমরা যেহেতু বাঙালি, বাংলাদেশের মানুষ, ঠিক আছে, মানে প্রায় সব দেশের মানুষ এই যে আশা করি এইভাবে ইউজ করে, আমি তেমন একটা জানি না, মানে আমরা কিন্তু ছোটোবেলা থেকে এই সাদা গ্রাফটাই ইউজ করে এসেছি, তাই না? এই যে এইভাবে চারটা চতুর্ভাগ আছে, একটা দুইটা তিনটা চারটা, তাই না? মানে চারটা চতুর্ভাগ আছে। এটা এই পাশকে বলা হয় এক্স, ঠিক আছে, এই পাশকে বলা হয় ওয়াই, সরি এই পাশকে এক্স বলা হয়, এই পাশকে এক্স প্রাইম বলা হয়, এই পাশকে ওয়াই বলা হয়, এই পাশকে ওয়াই প্রাইম বলা হয়। মূলত এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে, মানে এটাকে এভাবে বলা হয় এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। মানে এই দিকে মূলবিন্দু শূন্য থেকে এই দিকে তোমার এক্সের ধনাত্মক মানগুলো বসবে, আর শূন্য মানে মূলবিন্দু থেকে বাম দিকে এক্সের ঋণাত্মক মানগুলো বসবে, এবং শূন্য বা মূলবিন্দু এখান থেকে উপরের দিকে ওয়াই এর ধনাত্মক মানগুলো বসবে, এবং শূন্য বা মূলবিন্দু থেকে নিচের দিকে ওয়াই এর ঋণাত্মক মানগুলো বসবে, ঠিক আছে। অর্থাৎ এই দিকে ধনাত্মক মান কার এক্সের, এইদিকে ঋণাত্মক মান কার ওয়াই এক্সেরই, ঠিক আছে, মানে এইদিকে এক্সেরই ঋণাত্মক মান বসবে, আর এইদিকে ওয়াই এর ধনাত্মক মান বসবে, আর এইদিকে ওয়াই এর ঋণাত্মক মান বসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এই যে দেখো এটা একটা মানে 3D আকারের, ঠিক আছে, মানে একদম রং করা গ্রাফ, ঠিক আছে, মানে আমরা এইগুলো ইউজ করব সচরাচর, ঠিক আছে, পরীক্ষার খাতায় বা যেখানেই হোক, ঠিক আছে, এটা ইউজ করব। আর এটা হচ্ছে একটা ফাংশনের গ্রাফ, ঠিক আছে, দেখো একটা সরল রেখা যাচ্ছে, তাই না? এটা কিন্তু একটা ফাংশনের গ্রাফ, ঠিক আছে। এবারটা আপাতত ভুলে যাও, আমরা আঁকবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু আমরা তার আগে একটা জিনিস বুঝে নেব যে গ্রাফ পেপারে যে বিন্দুগুলো বসাবো কীভাবে বসাবো। তোমরা হয়তো জানো 8-এ শিখেছো, 6-7-এ শিখেছো, আমি আবার বোঝাবো, ঠিক আছে। তারপর তোমাদের পরিসংখ্যান অধ্যায়টি আমি পড়াবো, ঠিক আছে, মানে পুরো ফুল কোর্সই কমপ্লিট করিয়ে দেবো। পরিসংখ্যানেও কিন্তু এই গ্রাফের অনেক গুরুত্ব রয়েছে, মানে বিন্দু স্থাপন না করতে পারলে কোনো দাম নেই, ঠিক আছে, মানে মার্কস পাবে না তেমন একটা, ঠিক আছে, অল্প দেবে। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, মানে এটাও এক্স অক্ষ, কিন্তু এখানে এক্সের ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক, ঠিক আছে, এটা ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। ধরো 3,3 একটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, এটাকে তোমাকে গ্রাফ পেপারে স্থাপন করতে হবে, কিন্তু গ্রাফ পেপারে বসানোর আগে তোমাকে স্কেল নির্ধারণ করতে হবে, মানে কত ঘর সমান কত ঘর নেবে, ঠিক আছে, মানে একটা গ্রাফ ছোটও হতে পারে বড়ও হতে পারে। এখন ছোট গ্রাফ দিলে তো তোমাকে শতাতে হবে, তাই না? এই সংখ্যাগুলো তো শতাতে হবে, এবং এই ভেতরে তো কম ঘর সংখ্যাও থাকতে পারে, তাই না? কম ঘর সংখ্যা থাকতে পারে না, তুমি বলো, মানে তখন তোমাকে স্কেল নির্ধারণ করতে হয়, মানে কত ঘর সমান কত নেবে এরকম একটা ধারণা মানে জানতে হয়, ঠিক আছে। দেখো আমরা এই এই বিন্দুটাকে স্থাপন করব। এখন আমি তোমাকে সহজে প্রথমে একটা প্রয়োগ করে দেখাই, এটা একটা, ঠিক আছে। দেখো 3 হচ্ছে এক্সের মান, ঠিক আছে, মানে প্রথমটা এক্সের মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াইয়ের মান, ঠিক আছে, এভাবে আমরা বলে থাকি। আশা করি বুঝতে পেরেছ। এবং তোমরা শিখবে কোনটাকে ভুজ বলে কোনটাকে কোটি বলে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এক্সের মানকে কী বলা হয় বলো তো? এক্সের মানকে কী বলা হয়? ভুজ বলা হয়। ওয়াইয়ের মানকে বলা হয় কোটি, ঠিক আছে। এগুলো তোমরা জানবে ভবিষ্যতে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো এই যে মূলবিন্দু মানে এখানে শূন্য, সবাই শূন্য, ঠিক আছে। এখন এক্সের মান 3, তার মানে কি ডান দিকে যেহেতু এক্সের মান 3 ধনাত্মক, তাই আমরা ডান দিকে যাব। কিন্তু কত ঘর সমান কত ঘর, এটা তো মানে স্কেল নির্ধারণ করতে হবে, না হলে তো সধবে না তোমার গ্রাফে। যদি এখানে 500 দিয়ে দিত তখন কি করতে? তখন তো পাগল হয়ে যেতে। এই বড় মানে অনেক বড় একটা গ্রাফ লাগতো তখন, তাই না? সেই জন্যই এখানে যদি 500 1000ও দিয়ে দেয়, তোমাকে স্কেল নির্ধারণ করার মাধ্যমে তুমি সহজেই এই ছোট্ট একটা গ্রাফের ভেতরে স্থাপন করতে পারবে বা শতাতে পারবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো 3 এক্সের মান 3, তাই না? আমরা প্রতি এক ঘর, এই যে বর্গ ঘর দেখতে পাচ্ছ না, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এগুলো কিন্তু প্রত্যেকটা ঘর ছোট ছোট বর্গ ঘর বলে এটুকে, ঠিক আছে, এগুলোকে ছোট ছোট বর্গ ঘর বলে। আমরা প্রতি এক ঘর সমান এক একক ধরবো, ঠিক আছে। মানে এখানে 3, এখানে একক, এই যে 3 আর 3 দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে একক মানে মান, ঠিক আছে। দেখো প্রতি এক ঘর সমান এক একক ধরবো। এখন কথা হচ্ছে এটাকে মানে সুন্দরভাবে লেখা যায়, মানে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে আমরা এক একক ধরবো, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক ধরবো, ঠিক আছে। এইভাবে বলতে হয় স্কেল নির্ধারণ, ঠিক আছে। আশা আশা করি বুঝতে পেরেছো। যখন পরিসংখ্যান করাবো আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা দেখো
এক্সের মান 3 বসাতে হবে, মূলবিন্দু থেকে ডান দিকে যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর, সরাসরি 3 ঘর গেলাম। কেন? কারণ প্রতি বর্গ ঘরের মান হচ্ছে 1, ঠিক আছে, কারণ প্রতি 1 ঘর সমান 1 একক ধরেছি, ঠিক আছে। 1 ঘর 2 ঘর 3 ঘর, যেহেতু 3 কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো এখানে এসে 3 কমপ্লিট, তার মানে এখানে থামলাম। কিন্তু ওয়াইয়ের মানটা বসাতে হবে উপরের দিকে ধনাত্মক, মানে ওয়াই অক্ষ বরাবর কিন্তু প্রতি 1 ঘর সমান 1 একক ধরেছি, ঠিক আছে। দেখো 1 2, এই যে দেখো 3, এই যে দেখো এখানে বিন্দু দিয়েছি, এটাই হচ্ছে আমাদের 3,3 এই স্থানাঙ্কর মানে বিন্দু, মানে তোমার অবস্থান, ঠিক আছে। এই বিন্দুদ্বয়ের অবস্থানটা এই যে এইখানে, ঠিক আছে। এভাবে আমরা বসাবো। কিন্তু আরেকটু ব্যতিক্রমী মানে আরও একটু জটিলভাবে মানে দেখাই। যদি তুমি ধরো যে 1 ঘর সমান মানে 2 ঘর সমান 2 একক ধরবে, ঠিক আছে, মানে তুমি হয়তো ধরছো তোমার গ্রাফে সধবে না, আটবে না, ঠিক আছে। ফলে তুমি করছো কি 2 ঘর সমান 1 একক ধরবে। অর্থাৎ দেখো এই যে একটা বর্গঘর আর এই যে একটা বর্গঘর, আসলে কিন্তু 2টা বর্গঘর হয়, তাই না? আগে ধরেছিলাম একটা বর্গঘর সমান 1 একক, তাই না? এবার আমরা 2টা বর্গঘর সমান 1 একক দেবো। আগে আমরা বলেছিলাম এখান থেকে এখানে আসলে 1, তাই না? কিন্তু এবার আমরা বলবো এখান থেকে এইখানে গেলে 1, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ দেখো এই বিন্দুটা আমরা মানে স্থাপন করব, ঠিক আছে। দেখো 1 ঘর 2 ঘর, 2 ঘর যেহেতু মানে আমরা ধরেছি 2 ঘর সমান 1 একক ধরেছি, তার মানে এখানে 1, আরও 2 ঘর গেলাম, আরও 1, তার মানে কত হলো 2, আরও 2 ঘর গেলাম, এই যে দেখো কত হলো 3 হলো। এখন ওয়াই অক্ষ বরাবরও আমরা 2 ঘর সমান 1 একক ধরি, তাই না? দেখো ওয়াইয়ের মান কত এখানে 1, তার মানে কি এই যে 1 ঘর 2 ঘর, এই যে এখানে আমরা 1, তাই না? 2 ঘর সমান 1, অবশ্যই 2 ঘর সমান 1 ধরেছি, সেই জন্য আমরা 2 ঘর সমান 1 এখানে থেমে গিয়েছি। অর্থাৎ 3,1 বিন্দুটির অবস্থান হচ্ছে এই যে এখানে, ঠিক আছে। ঠিক এইভাবে আমরা কিন্তু মানে বিন্দুগুলি স্থাপন করব। অথবা তুমি 5 ঘর সমান 1 একক ধরতে পারো, 10 ঘর সমান 100 একক ধরতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা। কিন্তু আমাদের এই নিয়মটা কেন ফলো করা হয়? যাতে আমরা অনেক বিশাল বিশাল মান 500 1000 এরকম যত বিশাল বিশাল মান আছে, যাতে আমরা মানে গ্রাফ পেপারে সুন্দরভাবে ছোট গ্রাফ পেপারে স্থাপন করতে পারি, ঠিক আছে। আসলে 500 1000 দেবে না, ঠিক আছে, বড় জোর 25 20 15 এরকম দেবে, ঠিক আছে, 36 40 45 এগুলো দেবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই নিয়মটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে পরিসংখ্যান অধ্যায়েও কিন্তু আবার এগুলো বোঝাবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা এখন কি করব, মানে এই যে ফাংশনের লেখচিত্র সম্পর্কিত প্রশ্ন সমাধান করব, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো y সমান 2x ফাংশনের লেখচিত্র অঙ্কন করো, যেখানে এক্সটা হবে তোমার মানে এক্সের মান বসাতে হবে, ঠিক আছে। এক্সের মানের সীমা দিয়ে দিয়েছে, ঠিক আছে। -3 চেয়ে সমান মানে -3 সমান বা বড়ও হতে পারবে, ঠিক আছে। আবার 3 চেয়ে ছোট অথবা সমানও হতে পারবে। অর্থাৎ মানে এই -3 আর 3 সহ নিতে হবে, কিন্তু এদের মধ্যবর্তী, ঠিক আছে। মানে -3 চেয়ে বড় নিতে হবে এবং -3কেও নেওয়া যাবে এবং 3কেও নেওয়া যাবে, কিন্তু 3 চেয়ে ছোট নিতে হবে, ঠিক আছে। মানে এই সীমার মধ্যে যতগুলো সংখ্যা আছে তাদেরকে নেব আমরা। দেখো -3 লেস অর ইকুয়াল বা গেটার অর ইকুয়ালও পড়তে পারো, অনেকভাবে পড়ে অনেকে, ঠিক আছে। আমি এইভাবে পড়াই যে -3টা এক্সের সমানও হতে পারবে বা বড়ও হতে পারবে এবং 3 সমানও হতে পারবে এবং তোমার কি হবে ছোটও হতে পারবে, ঠিক আছে। ছোটও হতে হবে, বড় হওয়া যাবে না, ঠিক আছে। এত ডোমেনের এক্সের কয়েকটি মানের জন্য ওয়াইয়ের সংশ্লিষ্ট মান নির্ণয় করে তালিকা তৈরি করি। বুঝতে পেরেছো কথাটা? মানে এখানে যে এক্সের মানগুলো আমরা ব্যবহার করব, এগুলো দিয়ে সেই এক্সের মানগুলো আমরা এই ফাংশনে মানে ফাংশন, ঠিক আছে, এটা একটা ফাংশন, ঠিক আছে। ফাংশন বা সমীকরণ শর্ত মানে বলতেই পারো, মানে এটা কিন্তু একটা ফাংশন, ঠিক আছে। মানে আগেও কিন্তু একবার ফাংশন বলার ক্ষেত্রে ঠেকে গেছিলাম, ওইটাও কিন্তু ফাংশন, ঠিক আছে। মানে তখন আমি বোঝাতে চাইনি, কারণ তখনও ফাংশনে আসেনি, ঠিক আছে। এখন ফাংশন জেনে গেছো, এখন তুমি এটাকে নির্দ্বিধায় ফাংশন বলতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এক্সের মান এখানে -3 বসাও, -3 × 2 মানে কি -6, এই যে দেখো ওয়াইয়ের মান -6 পেয়েছে। এক্সের মান তুমি কি বসাবে? তুমি -2 বসাও, ঠিক আছে, -2 বসাও। দেখো -2 বসাও, তুমি ওয়াইয়ের মান পাবে -4, ঠিক আছে। এক্সের মান -1 বসাও, তুমি ওয়াইয়ের মান পাবে -2, মানে গুণ করে দাও। এখন কথা হচ্ছে আমরা মানে তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া এখানে -3 যে সমান বসাতে বলেছে, বুঝলাম -3 বসিয়েছেন, কিন্তু -3 যে যে -2 -1 এগুলো কেন বসালেন? দেখো একটু খেয়াল করো, এখানে এক্সটা হবে কিন্তু -3 চেয়ে বড় অথবা সমান, সমান যেটা হবে সেটা লিখে ফেলেছি। এখন -3 চেয়ে বড় সংখ্যাগুলো কারা বলো তো? দেখো তুমি বলবে যে -6 -9 ওগুলো হবে না ভাইয়া, আসলে না। কিন্তু দেখো ঋণাত্মক সংখ্যা কিন্তু মানে আসলে ধনাত্মক সংখ্যার চেয়ে ছোট হয়, সেই হিসেবে এইভাবে বলা হয় যে -3 যদি মানে
ধরো -3 একটা বড় সংখ্যা, ঠিক আছে, মানে ছোট সংখ্যা, -3 একটা ছোট সংখ্যা, ঠিক আছে। এখন -3 যে ছোট সংখ্যা আর কত হতে পারে, -4, -5, -6 এভাবে চলতেই থাকবে, ঠিক আছে। -3 থেকে ∞ পর্যন্ত যত সংখ্যা আছে তারা কিন্তু ছোট হতেই থাকবে, ছোট হতে হতে একদম ছোট হতে থাকবে, ঠিক আছে। এবং -3 আগে যে সংখ্যাগুলো, -3 আগে কোনটা ছিল, -2, -1, 0, মানে -3 থেকে +∞ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তারা কিন্তু বড় বড় সংখ্যা, কার চেয়ে বড়, এই -3-র চেয়ে বড়, অথবা মাইনাস যে কোনো সংখ্যার চেয়ে বড়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক এই শর্ত মানার জন্য আমরা -3-র চেয়ে বড় সংখ্যাগুলো কারা বলো তো, -2, -1, 0, 1, 2, 3, ঠিক আছে। এই জন্য আমরা এই পর্যন্ত বসিয়েছি। 3 পর্যন্ত কেন বসিয়েছি, কারণ এই যে দেখো 3-এর ছোট হতে পারবে অথবা 3-এর সমান হতে পারবে, যেহেতু ছোট সংখ্যাগুলো 0, 1, 2 এবং সমান যেটা সেটা হচ্ছে 3 নিজের সমান, তাই না। এই পর্যন্ত আমরা বসাতে পেরেছি। এখন তুমি এই মানগুলো এই সমীকরণে বা এই ফাংশনে বসানোর ফলে যে ওয়াইয়ের মান পাবে সেগুলো প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের বেলায় লিখে দেবে, ঠিক আছে। যেমন -1 বসালে মানে 2 × -1 মানে কি -2, 0 বসালে 2 × 0 মানে কি 0, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন ছক কাগজে প্রতি ক্ষুদ্র বর্গ, ওই যে যেটা আমি নিয়মটা শেখালাম ওই নিয়মের উপর ভিত্তি করে আমি এখন তোমাদেরকে বোঝাবো, মানে প্রশ্ন সমাধান করবো। দেখো, ছক কাগজে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুকে একক ধরে, মানে এখানে একক বলেছে মানে এক একক, ঠিক আছে, মানে এখানে এক লিখে দেবে, সুন্দর হয়। এক একক ধরে তালিকার বিন্দুগুলো, মানে এই যে এই বিন্দুগুলোকে চিহ্নিত করি ও মুক্ত হস্তে যোগ করি, মানে গ্রাফ পেপারে স্থাপন করি বললেও চলে, ঠিক আছে। তাহলেই পাওয়া গেল লেখচিত্র, ঠিক আছে। এই যে দেখো, আসলে এটা তোমরা নিজেরা বসাবে, ঠিক আছে। নিজেরা বসিয়ে এইভাবে একটা সরল রেখা টেনে দেবে, তীর চিহ্নটা অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে, কারণ এটা চলতেই থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। মানে এই যে এই পর্যন্তই বোঝাচ্ছি আমরা, যেহেতু মানে এই পর্যন্ত মান বের করেছি তাই আমরা মানে এই যে এই পর্যন্ত দিয়ে দিয়েছি, ঠিক আছে। ফোঁটা বিন্দু এভাবে দাগ দিয়ে দেবে, ঠিক আছে। এই যে তীর চিহ্নটা দিয়ে দেবে, সুন্দর সরল রেখা, মানে ছেদ করেছে, মূল বিন্দু দিয়ে গেছে, তাই না। সরল রেখাটা এটা কিন্তু একটা মূল বিন্দুগামী মানে সরল রেখা, তাই না, মূল বিন্দু দিয়ে গেছে, তাই না। আশা করি বুঝতে পারছো। তোমরা যারা উচ্চতর গণিত পড়ছো বা পড়বে আমার কাছে, ঠিক আছে, তারা দেখবে এই ফাংশনের যে কত বিস্তৃত ধারণা আছে, একদম মজার মজার ধারণা, ঠিক আছে। সবচেয়ে সহজে তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমাদেরকে একদম টিচার বানিয়ে দেবো, ঠিক আছে। আর তোমরা যারা আমার এক্সেপশনাল কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। আরও ব্যাপক জিনিস আছে ওখানে, ঠিক আছে। তোমার এক্সাম আছে, প্রতিযোগিতা আছে, চ্যালেঞ্জ আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেখো, এই যে এখন মানে প্রশ্নগুলো যেগুলো আমরা সমাধান করবো এগুলো অনুশীলনীর সমাধান, ঠিক আছে। বইয়ের প্রশ্ন আছে, আবার বোর্ড, এগুলো পড়লেও বোর্ড কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এগুলো আর করে দেবো না, ঠিক আছে। আমি শুধু একটু দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি। সার্বিক সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, মানে প্রত্যেকটি সেটকে এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তাই না। এদেরকে তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলো, ঠিক আছে। তোমরা এখন নিজেরাই পারবে, ঠিক আছে। তারপরে এই যে দেখো, ক খ গতে প্রশ্ন করেছে এ কমপ্লিমেন্ট নির্ণয় করো, মানে ইউ সেট থেকে তুমি এ কে বাদ দিয়ে দাও, ফলে প্রথম সেটে যারা থাকবে তাদেরকে নিয়ে গঠিত সেটকে কি বলবে, এ কমপ্লিমেন্ট। আবার দেখাও যে এই পক্ষ সমান এই পক্ষ, ঠিক আছে। তোমরা কি করবে, প্রথমে এ সংযোগ বি করবে, ঠিক আছে। যেটা পাবে দেখবে সেটা সাইডে রেখে দেবে খাতায়। তারপর এই যে ব্র্যাকেটেরগুলো আগে বের করবে, এ বাদ বি, বি বাদ এ ছেদ বি, এগুলো আগে বের করে তারপর একসঙ্গে সংযোগ করে দাও। ফলে যদি সংযোগ করার ফলে ওই যে এ সংযোগ বি করার ফলে যা পেয়েছিলে তাই যদি পাও, তাহলে বলতে পারবে যে দেখানো হলো বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে। একইভাবে তোমার এই যে এগুলো করতে পারবে, ব্র্যাকেটের কাজ আগে করবে, এ ক্রস বি এবং সি ক্রস বি করে ছেদ করে দাও, যা পাবে তা যদি এ ছেদ সি করার ফলে এবং এই এ ছেদ সি এর মানের সঙ্গে যদি বিকে ক্রস করো, এই ক্রস করার ফলের সমান হয়, মূল কথা এই পক্ষ আর এই পক্ষ সমান হলে বলতে পারবে মানে দেখানো হলো এত সমান এত, ঠিক আছে। দেখো, সমাধানগুলো লিখে দিয়েছি, তোমরা এখন নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। কারণ সব কিছু যদি করেই দিই তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে না, ঠিক আছে, তোমাদের আলসেমি ধরে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আর তোমাদের এক্সেপশনাল কোর্সে মানে একদম একদম মানে এমনভাবে চেপে ধরা হবে তোমাদেরকে, ঠিক আছে, মানে সবচেয়ে সহজভাবে সবচেয়ে মানে সব কিছু করে দেওয়া হবে, ঠিক আছে, একদম A to Z, ঠিক আছে। এগুলো করে দিচ্ছি না কারণ এগুলো সবার জন্য ভিডিও, ঠিক আছে, কারণ সবার জন্য দিলে মানে ছেড়ে দিলে মানে অনেক অলসতা বোধ করে যে ভাইয়া তো করেই দিল আর খাতায় করবো না, ঠিক আছে, মানে এরকম ধারণা আসে। আমি এই জন্য এগুলো করে দিচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো সমাধানগুলো দেওয়া আছে, ঠিক আছে, তোমরা নিজেরাই পারবে।
এই যে দেখো সমাধানগুলো দেওয়া আছে, ঠিক আছে, ক্রস করা আশা করি পারো, মানে প্রতিটি উপাদানের সঙ্গে প্রতিটি উপাদানের মানে ক্রস করে দেবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এটা, ঠিক আছে, এইভাবে ওই যে যেভাবে শিখিয়েছি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা নিজেরা একটু মিলিয়ে নিলেই পেরে যাবে। দেখো এই যে দেখো অ্যান্সারগুলো দেওয়া আছে, ঠিক আছে, তোমরা মানে করবে, ঠিক আছে, সমাধান করবে। এই যে দেখো এগুলো তোমরা এখন নিজেরাই পারবে। দেখো এগুলো নিজেরাই পারবে, একটা করে দিই। এই যে দেখো এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট, তাই না? দেখো এ আর বি এর মধ্যে কিন্তু এমন কোনো উপাদান নেই যারা উভয় সেটে আছে। তার মানে কি একটা উপাদানও নেই, তার মানে কি ফাঁকা, মানে ফাঁকা হারি, তাই না? তার মানে এ ছেদ বি করলে আমরা কি পাবো? ফাঁকা সেট বা ফাঁকা হারি পাবো। দেখো ফাঁকা হারি বলো না, মানে এটা আমি বোঝানোর জন্য বলছি, মানে ফাঁকা সেট, এটাকে বলে ফাঁকা সেট, ঠিক আছে। আর ফাঁকা সেটের বৈশিষ্ট্য পড়িয়েছিলাম, জটিল ধারণা, ওটা কি পড়েছো? অবশ্যই, ওটা কিন্তু মনে রাখবে, এমসিকিউতে দিয়ে দেয়, মানে এটা হলো বেসিক মৌলিক জ্ঞান, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আরেকটা প্রশ্ন আমি সমাধান করে দেব, এই যে খ নংটা সমাধান করে দেবো, গ নং তোমরা নিজেরা করবে, ঠিক আছে। দেখো পি অফ বি বা বি সেটের পাওয়ার সেট নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এনকে সমর্থন করে, যেখানে এন হচ্ছে বি এর উপাদান সংখ্যা। ওই যে তোমাদেরকে বেসিক পর্বে বুঝিয়েছিলাম না যে তোমার পাওয়ার সেটের উপাদান সংখ্যা কিন্তু 2 টু দি পাওয়ার এন সূত্র দিয়ে বের করা যায়, ঠিক আছে, ওইটাকেই মূলত এখন আমরা সমাধান করব। দেখো মানে আমরা একটু সমাধান করব। দেখো কোথায় গেল এই যে বি সেট, কোথায়? এই যে দেখো বি সেট, বি সেটের পাওয়ার সেট। দেখো পাওয়ার সেট মানে হচ্ছে মানে একটা সেটের যতগুলো উপসেট নির্ণয় করতে পারো তাদেরকে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, মানে আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখলে তাদেরকে বলা হয় কি, বলা হয় পাওয়ার সেট বা শক্তি সেট। দেখো তুমি জিরোকে একটা সেট বানাতে পারো, ওয়ানকে একটা সেট বানাতে পারো, টুকে একটা সেট বানাতে পারো, থ্রিকে একটা সেট বানাতে পারো, আবার জিরো আর ওয়ানকে জোড়া আকারে বানিয়ে একটা সেট বানাতে পারো, আবার জিরো এবং টুকে জোড়া আকারে বানিয়ে আরেকটা সেট বানাতে পারো, আবার জিরো এবং থ্রিকে জোড়া বানিয়ে, মানে জোড়া বানিয়ে আরেকভাবে সেট বানাতে পারো, তাই না? এটা কিন্তু কমা হবে, ঠিক আছে, এই যেখানে জিরো এবং থ্রির মাঝখানে ফুল স্টপের মতো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আবার ওয়ানকে ওয়ান আর টু মিলে একটা সেট বানাতে পারো, ওয়ান আর থ্রি মিলে একটা সেট বানাতে পারো, টু আর থ্রি মিলে একটা সেট বানাতে পারো, ঠিক আছে। আবার জিরো ওয়ান টু দ্বারা একটা সেট বানাতে পারো, আবার জিরো ওয়ান থ্রি দ্বারা একটা সেট বানাতে পারো, আবার জিরো টু থ্রি দ্বারা বানাতে পারো, আবার ওয়ান টু থ্রি দ্বারা বানাতে পারো, আবার এইটাই লিখতে পারো, মানে মানে একটা নির্দিষ্ট একটা মূল সেট তার নিজের উপসেট হতে পারে, এটা মনে রাখবে, ঠিক আছে। অর্থাৎ এটাকে আবার লিখতে পারো, এটাও একটা সেট। আর ফাঁকা সেট সকল সেটের উপসেট, ঠিক আছে, এটা মনে রাখবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো মানে একটা সেটকে ভেঙে ভেঙে যত রকমভাবে লিখতে পারো, উপাদান কম হোক সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু উপসেট কথাটার মানেই হচ্ছে, মানে উপসেট মানে হচ্ছে তারা যারা মূল সেট থেকেই এসেছে, ঠিক আছে, মূল সেট থেকেই যাদেরকে বানানো হয়েছে তাদেরকে উপসেট বলে সহজ ভাষায়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এখানে বি এর উপাদান সংখ্যা মানে 4টি, তাই না? দেখো এর শক্তি সেটের উপাদান সংখ্যা সূত্র মতে আমরা কি শিখেছিলাম? 2 টু দি পাওয়ার এন, অর্থাৎ এন হবে এই উপাদান সংখ্যার, ঠিক আছে, উপাদান সংখ্যার সমান। এখানে 4টি উপাদান সংখ্যা মানে সংখ্যা হবে 4, তার মানে এন এর মান 4। এই যে দেখো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, ঠিক আছে। এখানে পাওয়ার সেটের উপাদান সংখ্যা তুমি গুণে দেখো 16টি হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাই না? এই যে দেখো ফাঁকা সেট সহ 16টি, তাই না? অর্থাৎ দেখো এখানে কিন্তু সুতরাং বি এর উপাদান সংখ্যা এন হলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার এন, ঠিক আছে, সূত্রকে মেনে চলেছে। সুতরাং পি অফ বি মানে পাওয়ার সেট, বি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে, উপাদান সংখ্যা তোমার 2 টু দি পাওয়ার এনকে সমর্থন করবে, ঠিক আছে, 2 টু দি পাওয়ার এন সূত্রকে সমর্থন করবে, ঠিক আছে। প্রমাণ পেয়েছো যে সূত্রটা তোমাদেরকে মানে শিখিয়েছিলাম? আশা করি বুঝতে পেরেছো। এভাবে তোমরা সকল অঙ্ক সমাধান করবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আবার তুমি যদি প্রশ্ন করো ভাইয়া এটার মানে এটা তো পাওয়ার সেট, তাই না? এখন এটা তো পাওয়ার সেট, তাই না? এই পাওয়ার সেটের প্রকৃত উপসেট কি মানে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। এই যে ঠিক আছে, এই পাওয়ার সেটের মানে প্রকৃত উপসেট অবশ্যই পাওয়া যাবে, কিন্তু এটা কথা হচ্ছে এখানে অনেক উপসেট আছে, ঠিক আছে, মানে অনেকগুলো উপসেট আছে এটার ভেতরে, ঠিক আছে। মানে পাওয়ার সেটের প্রকৃত উপসেট বলতে কি বোঝায় তোমাকে? দেখো এই সেটের প্রকৃত উপসেট আছে, মানে এটার যে এই যেগুলো হচ্ছে মূলত এই যে এইটা বাদে 0 1 2 3 এইটা বাদে মানে যারা আছে, ঠিক আছে, তারা হচ্ছে তোমার এই সেটের প্রকৃত উপসেট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবং মানে পাওয়ার সেটের প্রকৃত উপসেট মানে এটা তো অনেকগুলো সেটের ভেতরে আছে, তাই না? মানে অনেকগুলো সেট ভেতরে আছে, এভাবে তুমি বলতে পারবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, আশা করি এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখো এখানে আমরা গণংটা তো তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে।
তোমরা কি এটা বুঝতে পেরেছো? এখানে মানে পাওয়ার সেটের ভিতরে উপসেট আছে অনেকগুলো, ঠিক আছে? এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, ডোমেন ও রেঞ্জ নির্ণয় এগুলো তোমরা পারবে না বলো? আমি শুধু উঠিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো পড়লেই পুরো বোর্ড সহ সব প্রিপারেশন তোমাদেরকে মানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, মানে কোনো একটা অন্বয়ের প্রথম উপাদানসমূহের সেটকে বলা হয় ডোমেন, আর দ্বিতীয় উপাদানসমূহের সেটকে বলা হয় রেঞ্জ, ঠিক আছে? মানে এই যে এভাবে তোমরা মানে লিখবে, ঠিক আছে? আমি কিন্তু এগুলো করে দেবো না, কারণ এগুলো সহজ, ঠিক আছে? সময় নষ্ট হবে, তোমরা প্র্যাকটিস করো। একইভাবে ক খ এগুলো তোমরা করবে, ঠিক আছে? এই যে দেখো, এই যে এগুলোও কিন্তু তোমরা করবে, ঠিক আছে? যদিও একটু মানে জটিল গঠন দেওয়া আছে, 1/2, 5/2, মানে একই কথা। এই যে দেখো, এখানে দেখলেই বুঝবে তোমরা, ঠিক আছে? দেখলেই বুঝে ফেলবে। শুধু এতটুকু মনে রাখো কোনগুলোকে বলা হয় তোমার কি বলে প্রথম উপাদান, কোনগুলোকে বলা হয় দ্বিতীয় উপাদান, এগুলো চিনলেই ব্যাস মানে হয়ে গেল, ঠিক আছে? পেরে যাবে তোমরা। আশা করি এগুলো বুঝতে পেরেছ। মানে এগুলো করে কেন দিচ্ছি না, মানে করে দিচ্ছি না কারণ এগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছি। একটা জিনিস বারবার বোঝালে মানে সময় তো নষ্ট হবেই। যদি তুমি বুঝে যাও তাহলে তো হলোই, আর যদি না বোঝো আগের ভিডিওর অংশটুকু রিপিট করে দেখো তাহলেই তো হয়ে যাবে, তাই না? তোমাদের মানে এই জন্য আমি মানে একটা জিনিস বারবার রিপিট করি না, ঠিক আছে? যেটা কঠিন বুঝবে না সেটা রিপিট করি, ঠিক আছে? আচ্ছা, চলো এখন আমরা মানে ছক কাগজের খেলা খেলবো, মানে ছক কাগজে স্থাপন করব বিন্দুগুলো। দেখো, এই যে এই যে এটা একটা বিন্দু, এটা বিন্দু, এটা বিন্দু, মানে স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এই তিনটিকে আমরা এই বিন্দুগুলো স্থাপন করব। দেখো, এগুলো লিখে নেবে লেখাগুলো, ঠিক আছে? দেখো, এখানে আমি বলেছিলাম মানে এক্সের মানকে মানে জোড়া আকারে আছে না, প্রথমটাকে এক্স বলা হয়, দ্বিতীয়টাকে ওয়াই বলা হয়, বা এ বিও বলতে পারো, একই কথা। কিন্তু কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থা মানে যারা উচ্চতর গণিতে মানে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা উচ্চতর গণিতে তোমার স্থানাঙ্ক জ্যামিতিতে এক্সের মানকে তো এক্সকে তোমরা ভুজ আকারে দেখবে এবং ওয়াইকে কোটি বলা হয়, ঠিক আছে? মানে সাধারণ গণিতেও মানে গণিতের ভাষায় ভুজ আর কোটি বলা হয় এক্স ও ওয়াইকে, ঠিক আছে? মানে তোমরা যারা সায়েন্সের তারা আরও বিস্তারিত জানবে। দেখো, বেশি কথা বলছি তাই না? আচ্ছা, সরি। দেখো, এইখানে এই বিন্দুতে এই বিন্দুর ভুজ ঋণাত্মক ও কোটি ধনাত্মক। দেখো, ভুজ মানে কি, এক্সের মান কিন্তু -3 ঋণাত্মক, আর ওয়াইয়ের মান তোমার +2, ঠিক আছে? মানে ধনাত্মক, ঠিক আছে? কোটি, ওয়াই মানে কি কোটি। তাই এই বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন কোন চতুর্ভাগে অবস্থিত এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, এটা মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? এটা তোমরা বসানোর পরে নিজেরাই বুঝতে পারবে। প্রথমে তোমরা মানে স্কেলটা নির্ধারণ করে তারপরে আগে বিন্দুগুলো বসিয়ে দেখবে কোন বিন্দুগুলো কোন চতুর্ভাগে আছে, ঠিক আছে? দেখো, মূল বিন্দু মানে এই লেখাগুলো পরে লিখবে, ঠিক আছে? আগে ছক কাগজটা কমপ্লিট করবে, ঠিক আছে? দেখো, মূল বিন্দু ও থেকে ও এক্স প্রাইম অক্ষ বরাবর থ্রি একক নিয়ে ওয়াই অক্ষের সমান্তরালে 2 একক গেলেই যে বিন্দুটি পাওয়া যাবে সেটি হবে এত বিন্দুর অবস্থান, ঠিক আছে? ছক কাগজে এত বিন্দুর অবস্থান, এত বিন্দুর ভূত শূন্য ও কোটি ঋণাত্মক, ঠিক আছে? বি বিন্দুটি ওয়াই অক্ষ অবস্থিত, এগুলো তোমরা নিজেরাই পারবে। মূল বিন্দু ও থেকে ও ওয়াই প্রাইম অক্ষের সমান্তরাল 5 একক গেলেই যে বিন্দুটি পাওয়া যাবে সেটাই হবে এই বি বিন্দুর অবস্থান, ঠিক আছে? এগুলো হয়তো বুঝতে পারোনি, নিজেরাই বুঝতে পারবে যখন আমি এই যে দেখো কি করব, তোমার এই যে গ্রাফে বসাবো, ঠিক আছে? দেখো, এই যে এগুলো নিজেরাই লিখে নেবে, মানে নিজেরাই বুঝবে, ঠিক আছে? তোমাদেরকে স্কেল শিখিয়েছি না, মানে একটা গ্রাফে শতাতে গেলে মানে কি বলে মানে 1 ঘর সমান কত একক, 2 ঘর সমান কত একক, ঠিক আছে? এগুলো মানে জানতে হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, এত বিন্দুর অবস্থান, এত বিন্দুর ভুজ ধনাত্মক ও কোটি ঋণাত্মক, তাই সি বিন্দু চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে? এটা তোমরা নিজেরাই মানে বসানোর ফলে বুঝতে পারবে, তার আগে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? মূল বিন্দু ও থেকে ও এক্স বরাবর ধনাত্মক দিকে 0.5 একক গিয়ে ও ওয়াই প্রাইম অক্ষের ঋণাত্মক দিকে 5/6, বা এটাকে যদি একটু ক্যালকুলেট করো মানে দশমিক মান আসবে, সেটা হচ্ছে 0.83, ঠিক আছে? এত একক গেলেই যে বিন্দুটি পাওয়া যাবে সেটাই হবে তোমার এত বিন্দুর অবস্থান। মানে নিজের ভাষায় বলে দেবে, এক কথায় শেষ। এখানে যা লেখা আছে সেভাবে না বললেও চলবে, তুমি নিজের ভাষায় বানিয়ে বলবে, কিন্তু গণিতের ভাষায় সঠিক হতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। দেখো, এখানে কথা হয়েছে কি, মানে গ্রাফটা তো আমি মানে ভালো মতো মনে হয় দেখা যাচ্ছে না, ঘোলা দেখা যাচ্ছে তাই না? মানে মূল বিন্দু হচ্ছে এইটা, ঠিক আছে? মানে মূল বিন্দু থেকে ডানে কত ঘর সমান কত ঘর যাবে এটা তুমি নিজে থেকে মানে বসাতে হবে তোমার, ঠিক আছে? এখানে এখানে আমি কিন্তু 3 একক ধরেছি, ঠিক আছে? মানে তোমার 3 একক ধরেছি, ও এক্স অক্ষ বরাবর 3 একক গিয়ে ও ওয়াই অক্ষের সমান্তরালে মানে উপরের দিকে 2 একক গেলেই যে বিন্দুটি পাওয়া যায় সেটাই হবে এত বিন্দুর অবস্থান। মানে এগুলো ভুলে যাও, ঠিক আছে?
তোমরা শুধু একটু মানে করো, কী বলে, এগুলোর ক্ষেত্রে হিসেব করো যে কত একক গেলে আমরা গ্রাফ পেপারে শতাতে পারবো, ঠিক আছে? সেই ধারণাটা মেনে চলো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এই যে দেখো -3 না, আচ্ছা এটা তোমরা পারবে, এটা আমি বুঝিয়েছি, মানে যেগুলো অখণ্ড, ঠিক আছে, ভগ্নাংশ নয়, সেগুলো তোমরা নিজেরা পারবে, আমি একটু আগে দেখিয়েছি নিয়মের মধ্যে, ঠিক আছে? কিন্তু ভগ্নাংশ এসে গেলে কীভাবে বসাবে, এখন মাথা চুল করছো, তাই না? দেখো 1/2 এটাকে তুমি দশমিকে মান নেবে, ঠিক আছে? মানে ছক কাগজে কিন্তু তোমাকে এই ভাগাকারই লিখতে হবে। দেখো এই যে 1/2, 5/-6, ঠিক আছে? এভাবে ভাগাকারে লিখবে, কিন্তু মনে মনে তুমি এটাকে মানে ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখে নেবে যে হাফের মান কত, 0.5, -5/6 মান কত, এটা তুমি বের করে নেবে, ঠিক আছে? বের করার ফলে যত হবে তুমি হিসেব করে দেখবে যে 1 ঘর সমান 1 একক নিলে কি আমার গ্রাফের মধ্যে শতাতে পারি কি না। তাহলে তোমাকে যদি শতাতে না পারো তাহলে 2 ঘর সমান 1 একক নেবে, মানে 2 ঘর সমান 4 একক নেবে, 5 ঘর সমান 2 একক নেবে, মানে এইভাবে যত একক নিতে পারো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো এগুলো আমি তোমাকে দেখালাম না, ঠিক আছে, মানে ওই যে ওইখানে বুঝিয়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে, অল্প করে, ঠিক আছে? তোমরা নিজেরা কিন্তু পেরে যাবে, ঠিক আছে? মানে এটাকে প্রথমে দশমিকে কনভার্ট করবে, দশমিক মানটা ধরো 2.5 আসলো, ঠিক আছে? এখন 2.5 কিন্তু শতানো যাবে, ঠিক আছে? তুমি 1 ঘর সমান 2 একক ধরলেও চলবে, ঠিক আছে? 1 ঘর সমান মানে 2 একক মানে কি, 1 ঘর সমান যদি 2 একক ধরো, ঠিক আছে, 2 একক গিয়ে বাকি যে 0.5 ওটা কিভাবে কি করবে, ওটা তুমি কি করবে জানো? 1 ঘর সমান যে মানে 1 ঘর সমান তো পার করে ফেললে, এক ঘর সমান যে বিন্দুতে থেমেছো তার সামনের যে ঘরটা থাকবে সেই ঘরের একদম মাঝখানে ফোঁটা দিয়ে দেবে, বিন্দু দিয়ে দেবে, তাহলেই মানে বোঝা যাবে যেটা হাফের ঘর, মানে 1/2 এর ঘর বা 0.5 ঘর, ঠিক আছে? একদম মাঝখানে দিয়ে দেবে, তাহলে সকল ধরনের অঙ্ক হয়ে যাবে। ধরো -5/6কে তুমি ক্যালকুলেট করে পেলে 5.7 বা 5.73, ঠিক আছে? এই যে 5.73 পেলে তুমি মনে মনে মানে স্কেল নির্ধারণ করবে যে 2 ঘর সমান 1 একক ধরি, ঠিক আছে? 2 ঘর সমান 1 একক যাওয়ার পরে তুমি দেখো মানে 2 ঘর সমান 1 একক গেলে, তাই না? আচ্ছা এটা নিলে বড় হয়ে যাবে, আমরা 1 ঘর সমান 2 একক নিলাম, ঠিক আছে? 1 ঘর সমান 2 একক, তার মানে কি আরও 2 একক গেলাম, তার মানে কি 4 একক হলো, কিন্তু আরও 1 একক যাওয়ার ফলে আমরা কি করব, মানে আরও তো 1 একক প্লাস 0.73 বাকি আছে, তাই না? 1.73 এরকম বাকি আছে, ওই 1.73-র জন্য তোমাকে কি করতে হবে জানো? আরও একটা ঘর গিয়ে একদম সামনের ঘরের মাঝখানে বিন্দু বসিয়ে দেবে, তাহলেই ওই যে দশমিকের যে ভাঙা অংশটা, মানে 0.73, 0.73, 0.71 এরকম যে ভাঙা অংশগুলো থাকবে, 5.73, 5.98 এরকম যে অংশগুলো থাকবে, তুমি প্রথমে ওই যে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা আছে না, ওইটাকে আগে বসিয়ে দেবে, মানে 5 ঘর পর্যন্ত আগে যাবে, যেভাবেই হোক স্কেল নির্ধারণ করে 5 ঘর পর্যন্ত যাবে, তারপরে 5 ঘর যাওয়ার পরে যে ওই যে 0.63 বা 0.55, 0.43 ওই যে অংশটুকু থাকে না, ওইটুকুর জন্য সামনের ঘরে জাম্প মেরে মাঝখানে বিন্দু বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এভাবে সকল অঙ্ক তুমি সমাধান করতে পারবে, ঠিক আছে? আসলে যখন আমি তোমাদেরকে বিভিন্ন মানে পরিসংখ্যান করাবো, আবার তোমাকে সমীকরণের অধ্যায় করাবো, ঠিক আছে, তখন তোমাকে গ্রাফ সম্পর্কে বিস্তারিত জানাবো, ঠিক আছে? আপাতত এগুলোই জেনে রাখো, ঠিক আছে? মানে কোনোভাবে সুন্দর মতো করে সেট ও ফাংশন অধ্যায়টি শেষ করো, যত দ্রুত পারো আমার এই ফুল কোর্সটা শেষ করে ফেলো, ঠিক আছে? তাহলে তোমার মানে সুবিধা হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আমি যেভাবে মুখে কথাগুলো বললাম তোমরা, আমি জানি তোমরা বুঝতেই পারোনি, ঠিক আছে? তুমি চাইছো যে প্র্যাকটিক্যালি বোঝান স্যার, ঠিক আছে, মানে হাতে কলমে, ঠিক আছে, কিন্তু আমি তো এইভাবে বোঝাতে পারছি না, আমার সীমাবদ্ধতা এই পর্যন্তই, ঠিক আছে? তোমরা চাইলে অন্য কোনো মানে ইউটিউবে ভিডিও দেখে মানে গ্রাফেরটা অন্তত কীভাবে বিন্দু স্থাপন করতে হয় বুঝতে পারো, আর আমি জানি আমি যেভাবে বুঝিয়েছি একদম বুঝে গেছো, ঠিক আছে? নাও বুঝতে পারো, আল্লাহ ভালো জানি, ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো গ্রাফ সম্পর্কে চিন্তা করো না, আমি তোমাকে আরও গ্রাফ সম্পর্কে বোঝাবো পরিসংখ্যান অধ্যায়ে, সমীকরণ অধ্যায়ে, ঠিক আছে, জ্যামিতিতে, আশা করি বুঝতে পেরেছো। একইভাবে এই বিন্দুগুলো তোমরা স্থাপন করবে, ঠিক আছে? মানে এগুলোকে প্রমাণ করতে হবে, দেখো কি বলেছে, ছক কাগজে এত বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরল রেখা অবস্থিত, মানে বিন্দু তিনটি একই সরল রেখা অবস্থিত হবে, ঠিক আছে? এবং এই যেগুলো পড়ে নেবে এগুলো হুবহু না লিখলেও হবে, ঠিক আছে, তোমার মতো বানিয়ে লিখবে যে এত বিন্দুগুলোকে আমি ছক কাগজে মানে উপস্থাপন করে দেখাচ্ছি, যেখানে প্রতি 1 ঘর সমান এত একক বা এত ঘর সমান এত একক নিয়ে দেখানো হলো, মানে ছক কাগজে স্থাপন করা হলো, এইভাবে লিখে দিলেই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? আর একটু কথা লিখে দেবে, যেমন এই যে একটা বর্ধিত করে দিই, মানে
মানে বিন্দুগুলোকে যোগ করে দেই, ঠিক আছে, এরকম কথাগুলো লিখে দেবে। দেখো এই যে প্রত্যেকটি বিন্দু কিন্তু একই সরল রেখায় আছে, তাই না, একই সরল রেখায় আছে। এগুলো তোমাদের পাঠ্য বইয়েরই গ্রাফ বলতে গেলে, ঠিক আছে, পাঠ্য বইও আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো আজকের মানে শেষ অংশে আমরা চলে এসেছি, ঠিক আছে, মানে এমসিকিউ সলভ। মানে আমি যেগুলো বুঝিয়েছি এগুলো পারলে, আমি দেখি কয়টা স্লাইড আছে, ঠিক আছে, দেখো এই কয়েকটি স্লাইড আছে, এগুলো পারলেই তোমরা মানে সকল এমসিকিউ মানে কভার হয়ে যাবে, ঠিক আছে, মানে নিজেরা প্র্যাকটিস করলেই পেরে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এমসিকিউ সমাধান করব। দেখো যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয় তবে কোন সম্পর্কটি সঠিক। দেখো এ যদি বি এর প্রকৃত উপসেট হয়, আচ্ছা আমরা জেনেছিলাম যদি এ এবং বি উপসেট হয়, এ যদি বি এর উপসেট হয় তাহলে এ আর বি মানে কি মানে সমান হতে পারবে, সমান হতে পারবে, আবার উপসেটও হতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু প্রকৃত উপসেট বলেছে তাই সমান হতে পারবে না। প্রকৃত উপসেট মানেই মূল সেট হতে একটা কম থাকতে হবে, মানে সমান হতে পারবে না। কোনো উপসেটই মানে মূল সেটের সমান হতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ অ্যান্সার হবে এ নট ইকুয়াল বি এবং একসাথে দেওয়া আছে এ উপসেট বি, ঠিক আছে, এভাবে প্রকাশ করে, ঠিক আছে, এভাবে এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। বি সেটের পূরক সেট কোনটি। দেখো বি সেটের পূরক সেট কোনটি বলো তো। পূরক সেট মানে কি, তোমার ইউনিভার্সাল, মানে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। বি সেটের পূরক সেট মানে হচ্ছে তোমার ইউ থেকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখো এখানে অ্যান্সারটা মানে দেওয়া নেই, ঠিক আছে, দেখো ঘ নম্বর অ্যান্সারটা দেওয়া নেই, ঠিক আছে। এখানে অ্যান্সার হবে তোমার এই যে এখানে লেখা আছে বি প্রাইম সমান বি বাদ ইউ, এটার উল্টো হবে, অর্থাৎ ইউ বাদ বি দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অ্যান্সার না, কিন্তু অ্যান্সার হবে বি প্রাইম সমান ইউ বাদ বি, নট বি বাদ ইউ, ঠিক আছে। অ্যান্সার হবে ইউ বাদ বি, ঠিক আছে, ইউ থেকে বিকে বাদ দিলেই তোমার বি সেটের পূরক সেট পাবো আমরা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। কোনো সেটের উপাদান সংখ্যা 3 হলে তার উপসেট সংখ্যা কত হবে বলো তো। দেখো উপসেট সংখ্যার সূত্র আছে, মানে উপসেট সংখ্যার উপাদান নির্ণয়ের সূত্র আছে 2n, তাই না। এখন 2 এর উপর n এর মান 3 দাও, 2 কিউব মানে কি 8 হবে। এই যে দেখো অ্যান্সার হচ্ছে 8। এটা একটা সেট দেওয়া আছে, এ সেটের প্রকৃত উপসেট কয়টি, ওই যে 2n-1 সূত্রটি বসাও। দেখো 2 এর উপর যদি আমরা কিউব দেই, ঠিক আছে, 2 এর উপর কী দেবো আমরা, কিউব দেবো, ঠিক আছে। 2 এর উপর কিউব, সরি মানে 2n-1 হবে, ঠিক আছে। দেখো তোমার n এর মান তো এখানে 3, তাই না, মানে কারণ এ সেটের ভেতরে 3টি উপাদান আছে, তাই না। এখন 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, অর্থাৎ এখানে তোমার কি হবে, 3 থেকে তোমার 1 বিয়োগ করলে কত হয়, 2 হয়, তাই না। এখানে 6 দিয়েছে কেন, কারণ 2 দুগুণে তো 4 হয়, তাই না, 2 ইন্টু 2 মানে তো 4 হয়। দেখো এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, অ্যান্সারটা ভুল দেওয়া আছে। আচ্ছা তোমরা কিন্তু একটু যাচাই করে নিও, ঠিক আছে, মানে এটা কিন্তু গাইডে ওঠানো ছিল, ঠিক আছে, সেই জন্য আমরা এইভাবে মানে স্লাইড বানিয়েছি। আচ্ছা যাই হোক, তোমরা একটু মানে আমি মুখে তো বলেই দিচ্ছি, তাই না, তোমরা কারেকশন করে নেবে। এখানে এ সেটের উপাদান হচ্ছে তোমার মানে 3টি, আর আমরা প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র জানি 2n-1, ঠিক আছে। দেখো n এর মান এখানে 3, এখন 3 থেকে একটা মানে 1 বাদ দিলে 2 থাকে, আর 2 স্কোয়ার মানে কিন্তু 4, তার মানে এ সেটের প্রকৃত উপসেট সংখ্যা হবে 4টি, ঠিক আছে। এখানে কিন্তু 6 হবে না, এটা ভুল, ঠিক আছে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো পি ছেদ কিউ, ঠিক আছে, ফাঁকা সেট। এখন পি ও কিউ পরস্পর কিন্তু ফাঁকা সেট, যেহেতু মানে কি একে অপরকে ছেদ করেনি, তার মানে কি নিশ্চিত সেট হবে না, তুমিই বলো, ঠিক আছে। দেখো এখানে কিছু অ্যান্সার ভুল আছে, ভুল হওয়ার কারণে কিন্তু একটা সুবিধা হয়েছে। কি সুবিধা, তোমরা যারা মনোযোগে ছিলে না, ঠিক আছে, মনোযোগ ছিল না, তারা কিন্তু মনোযোগে এসেছো, মানে হুঁশ ফিরেছে তাদের, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। মানে তোমাদের মনোযোগ খেয়াল করার জন্য ভুলটা করে ভালোই হয়েছে, ঠিক আছে। যাই হোক দেখো এই যে একটা মানে এত হলে x, y এর মান বের করতে হবে। দেখো এটা মানে খুব সহজ বের করা। প্রথমে এইটা সমান এটা লিখে মানে এই পাশ ওই পাশ গুণ করে দেবে, ঠিক আছে। গুণ করে তুমি কি করবে, মানে মানে x এর মান বের করবে, y এর মান বের করবে। অর্থাৎ দেখো এইটা সমান এইটা লিখবে, কিন্তু এইটা সমান আবার এইটা, তার মানে তোমাকে কি করতে হবে জানো, এইটা সমান হাফ লিখতে হবে একবার, আবার এইটা সমান হাফ লিখতে হবে একবার, ঠিক আছে। অর্থাৎ এইটা সমান হাফ লিখবে একবার,
এইটা সমান হাফ লিখবে একবার, তারপর ক্যালকুলেশন করে এই পাশে ওই পাশ করে গুণ ভাগ করে কাটা ছেড়ে করে যা পাবে সেটাই হবে অ্যান্সার। আই হোপ এইটাই অ্যান্সার হবে, তোমরা একটু যাচাই করে নিও কিন্তু, ঠিক আছে, যে এগুলো কি অ্যান্সার নাকি, মানে খাতা কলমে করতে হবে এগুলো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এখানে ভুল থাকতে পারে মানে এই স্লাইডে অন্তত, এমসিকিউর স্লাইডে, ঠিক আছে। আমি আজ পর্যন্ত মানে বেসিক মৌলিক জ্ঞান বা প্রশ্ন যেগুলো সমাধান করিয়েছি ওখানে তেমন একটা মানে ভুল নেই বলতে গেলে, ঠিক আছে। এই স্লাইড ওঠানোর ক্ষেত্রে ভুল হয়েছে, মানে সামনে যখন আমি আরও অধ্যায় নেব আমি একটু সচেতন হওয়ার চেষ্টা করব, ঠিক আছে, কারণ আমি জানতাম না যে ভুল দেবে, ঠিক আছে। তোমরা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কিন্তু ক্যালকুলেশন করলে কিন্তু তোমরা সঠিক উত্তরই পাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা আমি কল্পনা করে করিয়ে দিই, এক্স ডিভাইডেড বাই -2 সমান হাফ লিখলে তোমার এই -2কে, ঠিক আছে, কী বলে ওই পাশে মানে বাম পক্ষে -2টা ভাগ আকারে আছে, ওই পক্ষে গেলে গুণ হয়ে যাবে। দেখো -2টা এই যে 1-এর সঙ্গে গুণ হবে, তার মানে কি -2 নিচে আছে কি 2 কাটা, তার মানে কি x সমান -1 থাকে, এই যে দেখো x সমান -1। এখন এইটা সমান এটা লেখো y ডিভাইডেড বাই -4 সমান হাফ লেখো। দেখো -4টা ওই একইভাবে 1-এর সঙ্গে গুণ করে দাও। এখন 4 আর 2 কাটলে কী হয়, -2 হয়। এই যে দেখো y সমান কী পাই আমরা, -2, তার মানে এটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। ঠিক এইভাবে বের করতে হবে, মানে আমার মতো যারা মুখে মুখে কল্পনা করেই করতে পারো মানে তারা তো ব্রিলিয়ান্টই, আমি কিন্তু নিজেকে ব্রিলিয়ান্ট বলছি না, ঠিক আছে, মানে এটা আমার যোগ্যতা, আমার আল্লাহ আমাকে দিয়েছে, ঠিক আছে। আরও জটিল সমাধান করতে পারি মুখে মুখেই, ঠিক আছে। যাই হোক, দেখো আরও জটিল করতে হবে তোমাকে মুখে মুখে, ঠিক আছে, অনেক বড় বড় অঙ্ক, ঠিক আছে। দেখো এ সমান ফাঁকা সেট হলে পি অফ এ, মানে ফাঁকা সেটের পাওয়ার সেট হবে কিন্তু এই যে এইটা, ঠিক আছে, এই যে এইটাই হবে ফাঁকা সেটের পাওয়ার সেট, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু মনে রাখবে, এমসিকিউতে দিয়ে দেয় বা ক নম্বরেও দিয়ে দেয়, খুব সুন্দর একটা প্রশ্ন, ঠিক আছে, সবাই কিন্তু ভুলে যায় সহজেই, ঠিক আছে। আচ্ছা আবার এই যে দেখো এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে, ঠিক আছে, যদি সংখ্যা পাও, ঠিক আছে, 6 এবং 7-এর মধ্যে কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা মানে নেই এবং তোমার মৌলিক সংখ্যাও নেই, ঠিক আছে, তাই ফাঁকা সেট হবে অ্যান্সার, ঠিক আছে। আবার a + b a - b = 3 হলে 4a b এর মান নিচের কোনটি, এটা কিন্তু বীজগণিতের মানে অধ্যায়, ঠিক আছে, ভুল করে এখানে দিয়ে দিয়েছি, এটা বীজগণিতের, আবার এটা তোমার সেট অধ্যায়, ঠিক আছে, এটা তোমরা স্কিপ করো, ঠিক আছে, এটা আমরা বীজগাণিতিক রাশি অধ্যায়ে জানবো। x + y = 3, x - y = 1 হলে ওই যে একই কথা, তোমরা একটু অপনয়ন পদ্ধতিতে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে x এর মান বসাও, আবার 2 নং সমীকরণে বসাও, আবার তুমি y এর মান বের করে এইভাবে মানে সমাধান করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, মানে এগুলো তোমরা কখন পারবে জানো, মানে তোমরা তো এইটা পড়েছো মানে এগুলো পারবে এখনই, ঠিক আছে। আমি চাইছি প্রতিটি অধ্যায় কমপ্লিট করে দেওয়ার পরে তোমরা বস হয়ে যাবে, ঠিক আছে, পুরো একদম মানে সাধারণ গণিত পাঠ্য বই, ঠিক আছে। কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত। দেখো কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত। দেখো এখানে কিন্তু মানে একটা কি দিয়েছে, মানে ভেজাল দিয়েছে। আচ্ছা শক্তি সেটের মোট উপাদান সংখ্যার সূত্র কী ছিল বলো তো, 2n, তাই না। এখন তোমাকে কি করতে হবে, 2n সমান 32 লিখতে হবে। এখন কত মানে 5কে যদি আমরা কি বলে 5কে মানে কত ঘাত আকারে লিখতে পারি, মানে 5কে কত ঘাত আকারে লিখলে মানে এই 32কে কতভাবে বানাতে পারি আমরা, ঠিক আছে, মানে এটা তোমাদেরকে দেখানো উচিত ছিল, ঠিক আছে। মানে 2n একটা সূত্র, ওই সূত্র সমান 32 লিখবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাকে মানে সূচকটা সরাতে হবে, ঠিক আছে, মানে কে বের করতে হবে, তাই না, মানে n হচ্ছে সেটের উপাদান সংখ্যা। এখন 32 কিভাবে পেতে পারো তুমি, 4 × 16, 5 × 5 = 25, ঠিক আছে, 6 × 6 = 36, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে না বলতে গেলে, ঠিক আছে। মানে এখানে অ্যান্সারটা মূলত আমার যা মনে হচ্ছে, ঠিক আছে, এখানে অ্যান্সারটা মানে 2 হবে আমার যা মনে হচ্ছে, ঠিক আছে, এই যে 2টা হতে পারে, কারণ দেখো 8 × 2 = 16, তাই না, 16 × 2 = 32, তাই না, 16 × 2 = 32 হয় না, তার মানে কি তুমি এটাকে কি করতে পারো, তোমার 2কে মানে 16 বার গুণ করলে মানে তোমার কি হবে, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, ঠিক আছে, 16 × 2 = 32, ঠিক আছে। দেখো তোমার 2কে তুমি 5 বার যদি গুণ করো, ঠিক আছে, 2কে 5 বার গুণ করলে 32 হয়, ঠিক আছে, তার মানে কি 32কে তুমি 2^5 আকারে লিখতে পারো। এখন ওই যে বাম পক্ষে তোমার 2n ছিল এবং ডান পক্ষে এখন 2^5, তার মানে কি ভিত্তি সেম, আসলে এটা সূচকের ধারণা, ঠিক আছে, লগারিদমের ধারণা। 2 আর 2 ভিত্তি বাদ চলে গেলে আমাদের কি থাকে জানো, n থাকে এবং তোমার ওই যে মানে 5টা পড়ে থাকে, অর্থাৎ n = 5 পাই আমরা, তার মানে উপাদান সংখ্যা হবে এই 32 মানে
কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা যদি 32 হয় তাহলে ওই সেটের উপাদান সংখ্যা হবে 5টি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি এটা তো শুধু মানে তোমার কি এটা একাডেমিক কোর্স তাই না, একদম বিস্তারিত বোঝাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই যে এমসিকিউ সিকিউ, ঠিক আছে, সিকিউটা ভালো মতো বোঝাচ্ছি, এসকিউটা ভালো মতো বোঝাচ্ছি, বেসিকটা ভালো মতো বোঝাচ্ছি, ঠিক আছে। এই এমসিকিউগুলোর জন্য আমি একটা প্লেলিস্ট বানিয়েছি, ওইখানে তোমরা যেতে পারো, ওইখানে আমি একদম ভেঙে ভেঙে বোঝাবো তোমাদেরকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এগুলো মানে তোমরা একটু এমনি মনে রাখো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, মানে তোমাদেরকে পরিচিতি দিচ্ছি। সেট সম্পর্কে কে প্রথম ধারণা প্রদান করেন? জর্জ ক্যান্টর, ঠিক আছে, বেসিকে পড়িয়েছি। এখন জর্জ ক্যান্টর কিন্তু জার্মান গণিতবিদ ছিলেন, ঠিক আছে, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে তোমরা এখন এগুলো নিজেরাই করতে পারবে, ঠিক আছে। মানে এই যে দেখো এ মানে বৃত্ত, এটা কিন্তু 3টি বৃত্ত একে অপরের সঙ্গে সংযুক্ত আছে, তাই না? সংযুক্ত মানে কি, সংযোগ সেট আকারে লিখতে পারি, তার মানে এই যে দেখো এ সংযোগ বি সংযোগ সি, ঠিক আছে, এইভাবে লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো, এগুলো তোমরা এমনিতে পারবে, ঠিক আছে। তাছাড়া আমার একটা প্লে লিস্ট আছে, ঠিক আছে, মানে এমসিকিউ সলভ সিকিউ সলভ প্লে লিস্ট আছে, ওগুলো তোমরা করলে আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। মানে আসল জিনিসগুলোই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে, এগুলো তোমরা এখন নিজেরাই করতে পারবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এই যে দেখো প্রথমে সংযোগ করবে দুটি সেট, আবার ছেদ করবে। এখন সংযোগ যা করেছো ছেদ যা করেছো তাদের মধ্যে বিয়োগ করবে বা বাদ করে দেবে, এইটা থেকে এটা বাদ করে দিলে প্রথম সেটে যা থাকবে তাই হবে অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখানে এমসিকিউর অ্যান্সারটা একটু ভুল থাকতে পারে, ঠিক আছে, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারো, ঠিক আছে। আর তাছাড়া আমি তোমাদেরকে মূল বেসিকগুলো বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। আসলে ভবিষ্যতে আমি কিন্তু আরও সচেতনতা অবলম্বন করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো ভুল কিন্তু হতেই পারে মানুষের, ঠিক আছে, তোমরা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে, ঠিক আছে, মানে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। আমার একটা আবদার তোমাদের কাছে, ঠিক আছে, মানে অনুরোধ বলতে পারো, ঠিক আছে। আশা করি তোমরা মানে ছড়িয়ে দেবে, ঠিক আছে। দেখো এই যে এখানেও কিছু আছে, মানে এমসিকিউ, অনেক এমসিকিউ, এগুলো তোমরা মানে পড়ে ফেলবে, মানে নিজেরা সমাধান করবে। এখানকার সমাধান তোমরা প্রথমে দেখবে না, ঠিক আছে, মানে নিজেরা সমাধান করে বের করবে, ঠিক আছে, বা গাইডে থেকে নিয়েছি, গাইডে দেখতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আজকের ক্লাসের মাধ্যমে আমরা সেট ও ফাংশন অধ্যায়টি একদম শেষ করে ফেলেছি, প্রায় সব কিছু মানে 100%ই শেষ করে ফেলেছি। আর এমসিকিউ সিকিউ এগুলো যদি আরও জানতে চাও তাহলে আমার তোমার এমসিকিউ এবং সিকিউ সিরিজের একটা প্লেলিস্ট আছে, মানে প্রতিটি বইয়েরই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথমেটিক্স, বায়োলজিটা নেই, ঠিক আছে, হায়ার ম্যাথমেটিক্স এগুলো আছে, ঠিক আছে, এগুলো আছে, ঠিক আছে, বায়োলজিও আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমরা কিন্তু আমাকে অনেক হেল্প করবে, আমার চ্যানেলকে গ্রো করার জন্য হেল্প করবে, কিন্তু পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা যারা এক্সেপশনাল এস কোর্সে ভর্তি হতে চাও তারা কিন্তু অবশ্যই মানে দেখে শুনেই ভর্তি হবে, কারণ আমি কিন্তু ভালোভাবে বোঝাচ্ছি, সবচেয়ে ইজিভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে, তোমরা কিন্তু ঠকবে না, ঠিক আছে, গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে। মানে দেখে শুনে ভর্তি হবে বলছি কি, মানে তোমরা অবশ্যই মানে এমনভাবে ভর্তি হবে যেন পড়ায় লেগে থাকতে পারো, কারণ আমার এক্সেপশনাল এস কোর্সের নিয়ম হচ্ছে একদম পড়তেই হবে, একদম সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হবে, মজা হবে, আনন্দ হবে, ফুর্তি হবে, সব কিছুই হবে, কিন্তু পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।